এগুলো মোটামুটি তো দেখেছিলেন? হ্যাঁ, প্রজেক্টগুলো দেখেছিলাম, ওগুলো ঠিক আছে। আজকে ধরবেন না? না, আজকে ওটার প্রবলেম নাই, তোমার ওটা ধরার কিছু নাই। তুমি হচ্ছে আজকের যে বিষয়টা আছে এইটা আরো বেশি মনোযোগ সহকারে দেখবা, হ্যাঁ। আমি আজকে একটু মানে বেশি করছি না, সময় নিচ্ছি না। আগে এটা শুরু করছি কারণ এটা অনেক বড় পার্ট হবে, বুঝছো? আচ্ছা। এই জন্য তুমি হচ্ছে স্ক্রিন রেকর্ড চালু করছো? হ্যাঁ, করেছি। আচ্ছা, দেখো আমাদের মোটামুটি এদিকে যা কমপ্লিট করার তাতে হয়ে গিয়েছে। আমরা হচ্ছে সিএসএস এর ওয়েবসাইট লেআউটটা হচ্ছে জানবো। তো ওয়েবসাইটের লেআউটটা বলতে এখানে কি যে আমরা মনে করো যে আমাদের এই যাবৎ এতদিন ধরে যত পড়াশোনা করেছি, আমাদের মোটামুটি পড়াশোনা কিছুটা সমাপ্তি টানতে পারবো। এখানে সমাপ্তি টানার জন্য আমাদের এখন একটা প্রজেক্ট করা বা একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যে ধরনের জিনিস এখন করা প্রয়োজন, সেটা এখন থেকে শুরু করব। তো তার ভিতরে ধরো ওয়েবসাইটের লেআউট, একটা ওয়েবসাইটের লেআউট কি বলতে বোঝায় যে মনে করো যে একটা ওয়েবসাইট যদি হয়, সাপোজ একটা ইউটিউবের কথা যদি চিন্তা করো, ইউটিউব বা হচ্ছে এটা এলিমেন্টর নামে এইটা যদি একটা ওয়েবসাইট হয়, এই ওয়েবসাইটের ডান পাশে কন্টেন্ট, বাম পাশে যে ইমেজ, তারপরে হচ্ছে এখানে তিনটা আইকন দিয়ে ছবি, পিছনে ব্যাকগ্রাউন্ড। যদিও পিছনের ব্যাকগ্রাউন্ডটা স্ট্রাকচারের ভিতরে বা লেআউটের ভিতরে এটা আসে না, এটা মূলত ওটা ডিজাইনের ভিতরে চলে যায়। কিন্তু লেআউট বলতে বোঝাচ্ছি যে এখানে যে টপে দেখো একটা টপ বার আছে, এখানে একটা নেভিগেশন বার, মেনু বার আছে, তারপরে হচ্ছে এখানে দুই কলামের হচ্ছে ওখানে একটা বাটন আছে হ্যাঁ, এখানে যে বাটন রিড মোর। বাটনটা বাটনের স্ট্রাকচারের ভিতর পড়ে না, বাটন লেআউটের ভিতরে পড়ে না। লেআউটটা মূলত তোমাকে বোঝায়, লেআউটটা হচ্ছে এখানে এই জায়গাটায় সুন্দর করে ডাব্লিউএইচ স্কুলে লেআউটের একটা ছবি দিয়ে দিয়েছে যে একটা লেআউট, একটা বেসিক একটা লেআউট কি কেমন হতে পারে। আমরা এইরকম দুই চারটা বা দুইটা তিনটা বেসিক লেআউট যখন আমরা বানানো শিখা যাব, তখন আমাদের কমপ্লেক্স লেআউট তৈরি করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো সেটা হতে পারে, যদিও এখানে কমপ্লেক্স কোনো লেআউট কিছুই নাই, তারপরেও হচ্ছে এরকম দেখা যাচ্ছে এইটা একটা কলাম, এইটা একটা কলাম, মনে করো যে এখানে দুইটা কলাম ব্যবহার করা হচ্ছে, এইটা একটা লেফট সাইড, এটা রাইট সাইড, ঠিক আছে? তো এইটাতে দুইটা কলাম। তো এই দুইটা কলাম পরিবর্তে আমাদের পরবর্তীতে 6টা কলাম, 5টা কলাম, এবং দেখা যাচ্ছে কি যে আমি তোমাকে একটা ভিডিও দিবনি, নেক্সট পার্টে গ্রিড নিয়ে যখন কাজ করব, তখন আমরা গ্রিডের পার্টটা হচ্ছে নিচে কোথাও আছে, এই যে সিএসএস গ্রিড। এইটা আমি এখানে অনেক কিছু স্কিপ করে আমি আসব। গ্রিডটা নিয়ে আমাদের আলোচনার বিষয় হবে নেক্সটে। তারপরে হচ্ছে আমরা আসবনি, সমস্যা নেই। আমি প্ল্যান করেই নিয়ে আসবনি এখানে লেআউটের পরবর্তীতে গ্রিড, তারপরে হচ্ছে আমরা রেসপন্সিভ, এগুলো জানবো, যেটা নিয়ে মোটামুটি আমাদের ওয়েবসাইট তৈরি করতে পারবে। তারপর তোমাকে একটা হয়তো একটা হোমওয়ার্ক দেবো, তারপর ওখান থেকে তুমি যাচাই মানে হোমওয়ার্কটা করে দেওয়ার পরে আমি যাচাই করতে পারবো যে শেখার জার্নি কতটুকু হয়েছে। আচ্ছা। বা, হুম। হ্যাঁ, বলছি বলো। যে ওই যে গত ক্লাসে ওই যে শেপের একটা প্রজেক্ট দেখিয়েছিলেন না, ওখানে আমার একটা কোশ্চেন ছিল, বলবো ভুলে গিয়েছি। হ্যাঁ, ওইটা কোশ্চেনটা আমি পরে নিব না, এখন ক্লাসটা শুরু করি আমরা। ঠিক আছে। আচ্ছা, দেখো তাহলে হচ্ছে এখানে তোমার হেডার, আমাদের লেআউটের ভিতরে, ওয়েবসাইট লেআউটের ভিতরে দেখো যে এখানে কি কি থাকে। তো আমরা ধাপে ধাপে দেখবো যে লেআউটের ভিতরে প্রতিটা সেকশনে কি কি থাকে। তো এইটা মনে করো একটা সেকশন, এক একটা সেকশন কোনটুকু, যতটুকু অ্যাশ কালার দেওয়া আছে এবং অ্যাশ কালার শুরু হয়েছে এবং এখানে শেষ হচ্ছে, এইটা একটা রো। এই রোটাকে একটা সেকশন হিসেবে চিন্তা করতে পারি। তো এই সেকশনের পরে এই এখানে আর একটা সেকশন, দেখো এখানে কয়টা সেকশন আছে আমি তোমাকে গুণে দেখাই। এইটা একটা সেকশন, তারপর এই যে নেভিগেশন, এইটা একটা সেকশন। আপনার তার কথা শুনতে পাচ্ছি না। কথা শোনা যাচ্ছে না? এখন শুনতে পাচ্ছি। ও, আচ্ছা, ঠিক আছে। এখানে তোমার সেকশন নিয়ে যে কথাগুলো বলছি, যে এখানে দেখো যে হেডার নামে একটা যে রোটা আছে, এই যে রোটা আছে, এই রোটা হচ্ছে একটা সেকশন। তারপরে হচ্ছে নেভিগেশন মেনু, এটা আরেকটা সেকশন। তারপরে হচ্ছে এই ভেতরে এইখানে যে দেখো যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, কিন্তু এই জিনিসটা কিন্তু একটা সেকশনের ভিতরে আছে। আর এটা একটা কি সেকশন, এখানে কয়টা সেকশন বলো তো তাহলে? 6টা। এখানে 4টা সেকশন, মানে হচ্ছে এই একটা সেকশন, এই একটা সেকশন, এই দুইটা, এই তিনটা, মানে এই এই যে তিনটা,
আর এর একটা, এই ৪ টা সেকশন। এই ৪ টা সেকশনের ভিতরে আমরা ১ম ২ টা সেকশনে কি করেছি? কোন কাজ করিনি। শুধুমাত্র একটা জাস্ট সিঙ্গেল একটা টেক্সট এড করে দিয়েছি। কিন্তু আমাদের ৩ নাম্বার সেকশনে দেখো যে ৩ টা কলাম এড করা হয়েছে। এটা হচ্ছে একটা কলাম, এইটা কলাম, একটা কলাম। হ্যাঁ? এই সেকশনের ভিতরে ৩ টা কলাম বানানো হয়েছে। সেকশনের ভিতরে ৩ টা কেন? ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা সর্বোচ্চ ১২ টা পর্যন্ত তোমার কলাম নেওয়া যায়। ১২ টার বেশি একটা ওয়েবসাইটের সিস্টেম অনুযায়ী ১২ টার বেশি দেয়া যায় না। তো আমরা ১২ কলাম চিন্তা করো। ১২ কলাম বলতে বোঝায় যে সাপোজ এইটা যদি হয় আমার একটা পুরো গোটা ওয়েবসাইট আমি স্ক্রিনশট দিয়ে দেখাই। সো এইটা না, আমি হচ্ছে এইটা দিয়ে দেখাই আমার লাইট শটটা কোথায়? এই যে। সাপোজ এইটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটার ভিতরে তোমার থাকবে হচ্ছে ১২ টা কলাম। তো এইটা ১২ টা কলাম বলতে কি বোঝায়? আগে বুঝো আগে ১২ টা কলাম কি? এইটা একটা কলাম আমরা জানি যেটা লম্বালম্বি থাকে সেটাকে কলাম বলে। জি। মানে হচ্ছে আ বিল্ডিং এর পিলার, পিলার বা কলাম। এইটা একটা পিলার বলতে পারো একটা কলাম। এইটা একটা পিলার, এইটা একটা এর ৩ নাম্বার একটা পিলার মানে কলাম। এই ৪ টা কলাম, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ টা মনে করো যে কলাম হবে। একটা স্ক্রিনে বা একটা যত বড় স্ক্রিন হোক বা যাই হোক, তাদের কয়টা কলাম থাকে? ১২ টা ১২টা। কলাম থাকে। তো এই ১২ টা কলাম তোমার হচ্ছে একটা ওয়েবসাইটের একটা বেসিক জিনিস। সেটা হলে ১২ টা কলাম। তো এখানে কয়টা কলাম দেওয়া আছে? ১ টা, ২ টা, ৩ টা কলাম দেওয়া আছে, হ্যাঁ? তো এখানে কিন্তু চাইলে আরো কলাম আমি নিতে পারবো। তো কলামটা কিভাবে আসে? তো কলামটা কখন আসে? প্রত্যেকটা রোতে তুমি ১২ টা কলাম নিতে পারবা। দেখো যে এখানে তোমার হেডার আছে। হেডারের ভিতর তুমি চাইলে এখানে চাইলে ৩ টা কলাম নিতে পারো চাইলে এরকমভাবে। ৩ টা কলাম চাইলে এখানেও নিতে পারো। এখানে চাইলে তুমি ৪ টা কলাম নিতে পারো নেভিগেশনের ভিতরে। তোমার ইচ্ছা। হ্যাঁ? এখানে দেখো যে ৩ টা নিয়েছে। ঠিক আছে? তুমি চাইলে এখানে আরো ২ টা এড করতে পারো। যেভাবে এই ২ টা নিয়েছে। তার মানে এর যদি এই ২ টা নেয় তাহলে আমি কি আরো ২ টা নিতে পারবো না? অবশ্যই পারবো। আচ্ছা, তাহলে এইটা মূলত তোমাকে আগে দেখালাম যে একটা রোর ভিতরে এরকমভাবে কলাম থাকে। তাহলে এইটাকে বলে কি? এই যে ১ম রোটাকে বলে কি? আ আ এখানে কি বলছে যে এটা একটা হেডার। তো হেডার হলো একটা ওয়েবসাইটের উপরের অংশ, একদম উপরের অংশ। মাথায় রাখো যে হেডার হচ্ছে একটা ওয়েবসাইটের উপরের অংশ। এটা সাধারণত কি থাকে? এখানে সাধারণত ওয়েবসাইটের নাম, তারপরে ওয়েবসাইটের মোট কথা যে এখানে কি থাকে দেখো যে একটা ওয়েবসাইটের নাম থাকে, তারপরে অনেক সময় এখানে অনেক সময় মেনুও রাখি। তো এখানে নেভিগেশনটা নিচে রাখছে। হুম? বাট হচ্ছে একটা হেডার সেকশনে একটা উপরের অংশের ভিতরে এরকমভাবে একটা নাম থাকে ওয়েবসাইটের। আর হতে পারে যে এখানে কিছু লিঙ্ক থাকতে পারে এখানে। থাকলো এখানে। তো উপরের অংশ ব্যাপারটা এইটা। তারপরের অংশ দেখো কি আছে? নেভিগেশন মেনু। নেভিগেশন মেনু হলো এমন একটা অংশ যেখানে পেজের বিভিন্ন লিঙ্ক থাকে। যেন আমার কাস্টমাররা বা আমার ওয়েবসাইটে যারা আসবে যেন এই ওয়েবসাইটে কি আছে? মানে আমি যদি এখানে অ্যাবাউট মি তে ক্লিক করি, তাহলে আমার অ্যাবাউট মি পেজে নিয়ে আসবে। তারপরে আমি আমি যদি এখানে তোমার টিউটোরিয়াল এর উপর ক্লিক করি, তাহলে টিউটোরিয়ালের ভিতরে নিয়ে আসবে। তারপরে কনট্যাক্ট এ যদি ক্লিক করি, আমার কনট্যাক্ট আমার সাথে যোগাযোগ করার জন্য একটা ফর্মে নিয়ে আসবে। তো এখানে কি হচ্ছে? নেভিগেশন বার হচ্ছে এখানে যে নেভিগেশন বার বা নেভিগেশন মেনু হচ্ছে এমন একটা অংশ যেখানে বিভিন্ন পেজের লিঙ্ক থাকে। যেন তোমার ব্যবহারকারীরা যেকোনো জায়গায় ক্লিক করলে সেই সমস্ত জায়গায় নেভিগেট করতে সাহায্য করে, হ্যাঁ? এই সমস্ত পেজে নেভিগেট করতে সাহায্য করে। এখন যদি আমার এই পেজগুলো যদি এখানে সাজিয়ে না দেওয়া থাকে, তাহলে কি হবে? আমার যে এই পেজগুলোতে আমি সুন্দর করে ডিজাইন করে সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছি, কিন্তু আমি আমার কাস্টমার বা আমার যে ওয়েবসাইটে যারা দেখতে আসছে, তারা কিন্তু আমার এত সুন্দর করা ডিজাইনগুলো আর সে দেখতে পারবে না। কেন দেখতে পারবে না? কারণ তাকে তো আমি আ দেখানোর মতো সেই সুযোগ করে দেইনি। আমি বানিয়ে রেখেছি কিন্তু তাকে দেখানোর জন্য সুযোগ করে দেইনি। তো এইটাই দেখানোর জন্য সুযোগটাই করে হচ্ছে একমাত্র এই নেভিগেশন মেনু। হ্যাঁ? তো নেভিগেশন মেনুতে এখানে আমরা আ এইখানে একটু পরে আমরা একটা এক্সাম্পল দেখব। সেখানে আমরা কি রাখবো? একটা নেভিগেশন মেনুতে এরকম একটা নেভিগেশন বানাবো। যেমন হোম, রিসোর্স বা হতে পারে হোম, মেনু, অ্যাবাউট, কনট্যাক্ট এভাবে আমরা একটা নেভিগেশন মেনু বানাবো। ঠিক আছে? তারপরে আসছে কি দেখো এইটা হচ্ছে একটা এইটাকে বলা হয় কনটেন্ট পার্ট বা কনটেন্ট লেআউট। তো এই যে রোটা আছে আমি ফার্স্ট এ আলোচনা করেছি রো নিয়ে। তো এই যে রোটা আছে এই রোটাকে কি বলা হয় কনটেন্টের অংশ মানে হচ্ছে আমার ওয়েবসাইটের বডি।
মানে বডি বলতে যে এইখানে দেখো যে সেটা হতে পারে এই হিরো সেকশনও তার ভিতরে একটা অংশ হতে পারে। তারপরে দেখো ওয়েবসাইটে থাকা প্রত্যেকটা এই একটা সেকশন, এই একটা সেকশন, এই একটা সেকশন, এইগুলো সবই হচ্ছে কন্টেন্ট। মানে এই হচ্ছে মাথা, এই হচ্ছে তোমার পা, এবং এর ভিতর যা আছে পেটের ভিতরে সব নাড়িভুড়ি, এগুলো সব ঠিক আছে। এইখানে সেই জিনিসটাই বলা হচ্ছে কন্টেন্ট লেআউট। কন্টেন্ট লেআউট হচ্ছে কন্টেন্টের মানে তোমার এখানে প্রধান প্রধান তথ্যগুলো তুমি এখানে রাখতে পারবা তোমার কন্টেন্টের ভিতরে, অর্থাৎ এই পোর্শনটার ভিতরে, মানে এইটা না, এইটা না, এইটাও না, তোমার এই জায়গাটার ভিতরে তোমার কি মানে তোমার ওয়েবসাইটের বা তোমার বা যা তুমি তোমার ওয়েবসাইটের ভিজিটরকে দেখাতে চাচ্ছ হচ্ছে প্রধান অংশগুলো থাকবে হচ্ছে এইটার ভিতরে। এখন সেটা তুমি এরকম কলাম ওয়াইজ দেখাতে পারো বা একটা লাইনে দেখাতে পারো, সেটা তোমার ইচ্ছা। এখন কলাম ভাবে এরকম কলাম করে দেখালে জিনিসটা আরো সুন্দর হয় দেখতে। জিনিসটা এই যে এরকম আমি এখানে ৩টা কলাম দিয়ে করছি, তার কারণ এখানে ৩টা আইকন এরকম টিক চিহ্ন দেখাতে পারতেছি ৩ কলামে দেখানোর জন্য। হ্যাঁ, এইটা যদি আমি একটা একটা কলামে রাখি, একটা হলে কি হবে, এইটা নিচে আসবে, এইটা নিচে আসবে, এইটা হয়তো বেশি বেশি ভালো লাগবে না, জায়গা নষ্ট করবে। তো এটা কি করেছি, এক লাইনে রেখেছি। তো আমার ইচ্ছা আমি যদি হ্যাঁ ৩টা কেন ৫টা যদি লাগে আমি নিব। তো লেআউট কেমন হবে তা হচ্ছে তোমার উপর নির্ভর করে বা ক্লায়েন্টের উপর নির্ভর করে বা তুমি বা মানে স্ট্রাকচারটা এটা ডিফাইন করাই থাকবে যে আমাকে এখানে এভাবে ডিজাইন করে দিতে হবে। যখন তুমি ওয়েবসাইট ডিজাইন করবা এটা বলে দেয়া থাকে। আচ্ছা, লেআউট কেমন হবে? তারপরে এই যে লেআউট গুলা, এই লেআউট গুলো বোঝো। এটা এখানে আমি তোমাকে একটু পরে জিনিসটা দেখাবো। সেটা হচ্ছে রেসপন্সিভ। আমি আগে থিওরিটিক্যাল বিষয়গুলো একটু ধারণা দিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো একটা একটা করে মানে মাথার ভিতর পিলারের মতো গাঁথো। হুম? ১ম এ কি বলেছিলাম যে রো কি? তারপরে কি বলেছিলাম কলাম কি? হ্যাঁ? কলামের পর কি করেছি, একটা ওয়েবসাইটের একটা লেআউট সম্পর্কে তোমাকে একটা ধারণা দিয়েছি। এবার মনে করো তুমি লেআউট সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছো। এবার কি হচ্ছে যে কনটেন্টের ভিতরে এখানে মনে করো যে একটা বিভিন্ন ডিভাইস থাকে। যেমন মোবাইল, ট্যাবলেট আর হচ্ছে তোমার কম্পিউটার স্ক্রিন। হ্যাঁ? এখন যখন তোমার কম্পিউটার স্ক্রিনে থাকবে, বুঝো লেআউট কেমন হবে তার ডিভাইস স্ক্রিনের উপরে তুমি নির্ভর করে তুমি চাইলে সেটাকে বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকম ভাবে দেখাতে পারো। হতে পারে যে তোমার এই যে ওয়েবসাইট, আমার যে ওয়েবসাইটটা এইটা আমার কম্পিউটারে ঠিক এইভাবে দেখাচ্ছি। আমি মোবাইলে যখন যাব তখন আমি এইরকম ডিজাইন দেখাবো না, আমি চাইবো যে মোবাইলের স্ক্রিনে আসলে আমার ছবিটা উপরে চলে যাবে, যেহেতু আমার মোবাইল ছোট হয়ে যাবে আমার ছবিটা উপরে থাকবে, আমার এই লেখাটা নিচে থাকবে। তারপর হতে পারে যে যদি আমার মোবাইলে আসে তাহলে আমার এই কন্টেন্টটা উপরে দেব এবং তার নিচে দিব হচ্ছে ছবি। এক্সাম্পল হচ্ছে তোমাকে একটা লাইভ এক্সাম্পল দেখাচ্ছি, সেগুলো আমি একটু ক্লোজ করে রাখি। মানে ওয়েবসাইটটা কি আপনি কোড দিয়ে করেছেন? না, এটা ওয়ার্ডপ্রেসে করা, কোড দিয়ে এটা আমি আপলোড করতে পারিনি। দেখো আমি হচ্ছে যখন এইটাকে হচ্ছে ছোট করব, দেখো ছোট করছি মোবাইলে ডিভাইসে নিয়ে আসছি। দেখো মোবাইল ডিভাইস আনার পরে আমার এই যে লেখাটা উপরে দেখাচ্ছি, আমি লেখাটা উপরে দেখিয়েছি, আমার ছবিটা নিচে দেখিয়েছি। তারপরে কি করেছি যে এই যে পরের যে পার্টটা, এটা কি ছিল, দুই পাশে ছিল। এই পাশে ছিল কন্টেন্ট, এই পাশে ছিল ছবি। কিন্তু এখন কোথায় আছে, ছবিটা নিচে চলে গেছে। আমি কি করেছি, এই যে কাজটাকে কি বলে বলো তো? এই কাজটাকে বলা হয় রেসপন্সিভ। তো রেসপন্সিভ ছাড়া একটা অ্যাপ্লিকেশন, একটা ওয়েবসাইটে কোনো মূল্য নাই। তুমি যত সুন্দর ডিজাইন করো, রেসপন্সিভ ছাড়া সেই ওয়েবসাইটে কোনো মূল্য নেই। তো মানে এখানে রেসপন্সিভ হচ্ছে মূল জিনিস। রেসপন্সিভ মূল জিনিস। বর্তমানে রেসপন্সিভ ছাড়া কোনো অ্যাপ্লিকেশন, সফটওয়্যার বা হচ্ছে ওয়েবসাইটের কোনো মূল্য দেয়া হয় না। তো এইখানে দেখো যে তোমার এখানে যে আইকনগুলো, তুমি যদি চাও যে না আমি আইকনগুলো এরকম ৩ কলামে রাখবো, এটা একটা, এটা একটা, এটা একটা, চাইলে সেটাও পারবা। আবার আমি চাচ্ছি যে না আমি রেসপন্সিভটা আইকন হিসেবে আমি চাচ্ছি এটা একদম সম্পূর্ণ রো হিসেবে দেখাবে, এইটা 100% রো হিসেবে দেখাবে, 100% দেখাবে, এটা 100% দেখাবে। কিন্তু যখন এটা মোবাইল থেকে কম্পিউটারে চলে যাবে তখন আমি চাচ্ছি এইটা 100% থাকবে না, এইটা 100-এ ৩ ভাগ করলে যা আসে, তো ১০০ যদি ৩ ভাগ করি ৩৩.৩৩ আসে। তাহলে এখানে ৩৩.৩৩ যদি আমি পিক্সেল সাইজ দিয়ে পার্সেন্টেজ, ১০০%কে যখন তুমি ৩ ভাগ করবা, ১০০/৩ দিবা তখন ৩৩ আসবে। তো ৩৩ দিয়ে যদি তুমি এইখানের উইডথ দিয়ে দাও যে এর উইডথ হবে ৩৩, এর উইডথ হবে ৩৩, এর উইডথ হবে ৩৩, তখন দেখবা যে এটা ৩ ভাগ হয়ে যাবে এরকম।
হ্যাঁ? তো এটা কন্টেইনারের উইড হিসেবে যখন আমরা কাজ করব, আর পরবর্তী যখন গ্রিড নিয়ে কাজ করব, সেটাও সিস্টেম আলাদা। তো গ্রিড ব্যাপারটা কিন্তু নিচেও আছে। তো গ্রিড নিয়ে আমরা ফিউচার বেশি কাজ করা হবে, কারণ গ্রিডটা বেশি মানে কি বলে যে রেসপন্সিভ এর জন্য বেশি স্ট্রংলি কাজ করে গ্রিড। হুম? আচ্ছা, আমরা এখন কন্টেইনার শিখতেছি, লেআউট এটা জানি। তো এখানে কি বলছিলাম যে 33.33 যদি আমরা উইডথ দিয়ে দিই, তাহলে এটা কি হবে? এতটুকু একটা বক্স হয়ে যাবে। তারপরে তুমি যখন এইটা 33 দিবা, তখন এই জায়গাটা ছেড়ে দিবে। তখন কি হবে? এই জায়গাটা যখন তুমি 33 দিবা, তখন 33, 33 এবং এইটা যোগ করে এবং এই 33 যোগ করলে 100 হয়ে যাবে। তো এটা যখন মোবাইলে হবে, তখন কি হবে? এটা 100% হয়ে যাবে। এই জিনিসটাই হচ্ছে আমরা সিএসএস এর ভিতরে লিখব, যে যখন আমার এটা মোবাইল স্ক্রিনে যাবে, তখন এটা 100% হবে, আর যখন এটা মোবাইলে কম্পিউটারে থাকবে, তখন 33 থাকবে। বুঝতে পেরেছো? জি। আচ্ছা, গুড। তাহলে এখানে লেআউট সম্পর্কে আমরা জানলাম। তাহলে আজকে আমরা মোট কথা আমরা জানবো যে 3 কলামের কিভাবে একটা লেআউট তৈরি করতে হয়। তারপরে আমরা জানবো যে হেডার পার্টটা কিভাবে করে, হেডারের নেভিগেশন আর ফুটার পার্টটা কিভাবে করে। আর আরেকটা জিনিস শিখবো, যখন কন্টেন্ট। আমাদের হ্যাঁ, হ্যাঁ, আমরা কনটেন্টটা শিখবো, হেডার, নেভিগেশন, কনটেন্ট, ফুটার এটা জানবো, এবং সর্বশেষ জানবো হচ্ছে আমরা রেসপন্সিভ দেখবো, যে যখন আমাদের এটা মোবাইল স্ক্রিনে যাবে, তখন এটা কি কিভাবে ধরনের, হ্যাঁ, কি হবে আরকি এই জিনিসটা। ওকে, তাহলে আমরা থিওরিটিক্যাল ব্যাপার-স্যাপার তো অনেক জেনে ফেললাম। এবার চলো আমরা প্র্যাকটিক্যাল এর কাজগুলো শুরু করি। এই প্র্যাকটিক্যাল কাজ করার জন্য আমি এখানে জাস্ট একটা ছবি রেখে দিয়েছি আগেই। ছবি আমার ডেস্কটপে ছিল, ওইটাই আমি হচ্ছে এখানে রেখে দিয়েছি। তুমি চাইলে তোমার মতো করে যেকোনো ছবি ইউজ করতে পারো। তো এই জায়গাটায় আমি এটাকে ওপেন করে নিই। অ্যাসেটের মধ্যে দিতে হবে না এটা? তুমি অ্যাসেটের ভিতর নিয়ে রাখতে পারো, আমি অ্যাসেটের ভিতর নিয়ে রাখিনি, আমি এটা বাইরে রেখেছি। আমি ফোল্ডার যেহেতু একটাই ছবি, যার কারণে অ্যাসেট আমি এটা কোনো ফোল্ডার তৈরি করিনি। তো তুমি হচ্ছে অ্যাসেটের ভিতর ফোল্ডার তৈরি করে ভিতরে তোমার মতো করে হচ্ছে আহ, আরো ছবি নিয়ে আরো ছবি অ্যাড করবা, দেখতে সুন্দর লাগবে। আমি জাস্ট ঠিক তোমাকে আছে। বুঝাই দিচ্ছি জিনিসটাকে। হুম। আচ্ছা, দেখো, আমরা এক একটা করে পার্ট দেখবো, হ্যাঁ? তো এইখানে আমার হচ্ছে এই এখানে তোমাকে একটা ছবি আমি অলরেডি প্রেজেন্টেশনের জন্য আমি রেডি করে রেখেছিলাম। ফার্স্টে হচ্ছে এই লেআউটটা নিয়ে আমরা কাজ করবো। মনে করো এইটা একটা লেআউট বানাতে পারি। এই লেআউট, আর একটা হচ্ছে এই লেআউট। আচ্ছা, হ্যাঁ, এই লেআউটটা নিয়ে আগে কাজ করো, তারপরে এইটা নিয়ে কাজ করব। এইটা হচ্ছে আরেকটু কমপ্লেক্স। হুম। এখানে দেখো যে মোটামুটি এই ধরনের ওয়েবসাইট কিন্তু আম্মু হচ্ছে এই যখন ওয়ার্ডপ্রেসে কাজ করেছে যে সাইটগুলোতে, সেই ধরনের ডিজাইনটা কিন্তু কাইন্ড অফ এরকম। হুম। যখন এখানে ছবি আসবে, যখন এখানে লেখাগুলো ওই ধরনের স্টাইলে ফন্ট ফ্যামিলি ইউজ করব, তখন দেখতে অনেকটা ওই রকমই লাগবে। তো আগে আমরা হচ্ছে একটু কমপ্লেক্সে না যাই, একটু বেসিক মানে কি বলে ইজি একটা ওয়েবসাইট ডিজাইন করি। তো মোটামুটি কিন্তু আমরা ওয়েবসাইট ডিজাইনে কিন্তু নেমে পড়ছি, হ্যাঁ? আমরা কিন্তু এখন আমাদের বেসিক কাজগুলো অনেকটাই শেষ হয়ে গেছে। এবার আমাদের ইমপ্লিমেন্টেশন এর কাজ। তো ১ম একটা বয়লার প্লেট রেডি করে রাখা আছে। এখানে শুধুমাত্র এখানে লিখলাম যে সিএসএস এর তারপর স্কুলের টপিকের নামটা হচ্ছে ওয়েবসাইট লেআউট, সিএসএস ওয়েবসাইট লেআউট। তাহলে আমাদের আমাদের টাইটেলের নাম দিচ্ছি সিএসএস ওয়েবসাইট লেআউট। ওকে, তো এখানে আমরা বয়লার প্লেট রেডি করে নিয়েছি, এবং এটা আমাদের সিএসএস এক্সটার্নাল সিএসএস হিসেবে আমি সিএসএস এর লিঙ্কটা এখানে করে রেখেছি, এবং আমরা ভিতরে বডির ভিতরে যাবতীয় জিনিসপত্র এখানে লিখবো। দেখো, আমরা প্রথমে কি করব? প্রথমে হচ্ছে এখানে যে পার্টটা আছে, যে হেডার বা হচ্ছে এখানে তোমার যেখানে ধরো তোমার ওয়েবসাইটের নাম হতে পারে এটা, হ্যাঁ? তো এখানে হেডার পার্টটা তৈরি করার জন্য ডিভ তৈরি করতে হবে। আমরা এতদিন খুচরা কাজ শিখেছি, যে এটা ডিভ তৈরি করা, ডিভের ভিতরে কিছু জিনিস অ্যাড করে দেওয়া, সেটা সামনে শো করানো, তাই না? তো আজকে সেই কাজেরই ন্যায় হচ্ছে একটু আমরা একটা ডিভ তৈরি করব। তো ফার্স্টে মনে করো ডিভ বানালাম, ডিআইভি। তো এই ডিভটা শুরু করলাম, শেষ করলাম। এই ডিভের ভিতরে আমরা একটা ক্লাস নিব। তো ক্লাসটা হবে হচ্ছে, মনে করো হেডার নামে একটা ক্লাস দিচ্ছি, যেহেতু এটা একটা হেডার। তো আমরা কি করব? নেমিং কনভেনশন, এই কথাটা মাথায় রাখো। নেমিং কনভেনশন মানে হচ্ছে তুমি যখন একটা অ্যাপ্লিকেশন তৈরি করবা বা একটা সফটওয়্যার তৈরি করবা, সফটওয়্যারটাতে তুমি একটা ডিভ লিখছো। একটা ডিভ মানে হচ্ছে একটা বক্স বা একটা, এখানে যে মনে করো যে একটা ব্লক লিখছো, সে ব্লকটাকে কি কোন পারপাস তার, সে সেই বক্সটা কোন উদ্দেশ্য বহন করছে, সেইটার একটা ছোট্ট নামই হবে ক্লাসের নাম।
হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে আমাদের হেডার, তাহলে ক্লাসের নাম আমরা হেডার দিচ্ছি যেন তুমিও পরবর্তীতে বুঝতে পারো যে এটা হচ্ছে একটা হেডারের সিএসএস। এখন সাপোজ এই হেডার কথাটা যখন তোমার স্টাইলে থাকবে এখানে, তুমি চাইলে ফিউচারে যখন তোমার সাইটটা দেখবা, স্টাইলে যখন হেডার কথাটা লিখবা দেখবা, তখন তোমার কিন্তু এই সিএসএস এর এই ফাইলে থেকেই কিন্তু বুঝে ফেলতে পারবা যে এটা আমার হেডারের সিএসএস, এটা আমার নেভিগেশনের সিএসএস, এটা আমার কন্টেন্টের সিএসএস। তো সেই ধরনেরই আমরা ক্লাসের নামগুলো সেরকম ভাবে রাখবো যেটা আমাদের সেই যে সেকশন বা সেইখানের যে তথ্যটা সেই নাম বহন করে। তো এখানে আমরা হেডার নাম রাখলাম। তো যেহেতু আমরা হেডারে কাজ করছি, হেডারের ভিতরে আমরা এই যে এই হেডার, এই যে প্রথম যে শব্দটা থাকে, আমরা এসইও যদি এসইওর যে শব্দটা, আমরা এসইও যে কাজগুলো মানুষ করে এসইওতে ওদের জিনিস শেখানো হয় যে H1 ট্যাগ, H2 ট্যাগ, H3, H4, H6 পর্যন্ত ট্যাগ শেখানো হয়। তো এইগুলোর কাজ কি ওদের শেখানো হয় যে H1 ট্যাগ হচ্ছে গুগলের সবথেকে ফার্স্ট প্রায়োরিটি থাকে, এবং H1 ট্যাগের ভিতরে H1 এই যে ট্যাগটার ভিতরে মেইন কিওয়ার্ডটা রাখা হয় যেটা মূলত ওয়েবসাইটে র্যাঙ্ক করানোর জন্য কাজ করে, এবং এই কিওয়ার্ডটা দেখা যাচ্ছে গোটা ওয়েবসাইটে বা গোটা ব্লগে একটাই থাকে। তো H1টাকে সবসময় একবারই ব্যবহার করা হয়। তো এই H1টা ধরো এটা আমার ওয়েবসাইট, এখানে আমার আমি চাচ্ছি যে এখানে আমার নাম থাকবে। তো এখানে নামটা যে কোনো নাম হতে পারে। তো মনে করো google.com, তো google.com এই একটাই নাম হবে, google.com এটা তাদের কোম্পানির নাম। তাহলে এই কোম্পানির নাম যদি একবারই ব্যবহার করব, তাহলে এইটাই হচ্ছে H1 এর ভিতরে আমরা রাখবো। তো H1টাকে সাধারণত একবারই ব্যবহার করে। তাহলে আমরা H1 ট্যাগ লিখছি, এবং তুমি H2 ট্যাগ, H3 ট্যাগ মাল্টিপল টাইম ব্যবহার করতে পারবা H6 পর্যন্ত। তবে প্রায়োরিটি যদি চিন্তা করো, লেভেল যদি তুমি যদি লেভেলের কথা চিন্তা করো যে ফার্স্ট লেভেলে থাকবে বা তোমার হচ্ছে র্যাঙ্কে মানে প্রথম থাকবে হচ্ছে H1, তারপরে H4 পর্যন্ত, তারপরে H5 6 এটা অতটা মানে গুরুত্ব মানে গুগলে ততটা পায় না। H4 পর্যন্ত সব থেকে বেশি পায়। হ্যাঁ, তাহলে H1 কথাটা লিখলাম, H1 এর ভিতরে কি লিখবো, যে এখানে মাই ওয়েবসাইট কথাটা লিখলাম ধরো, এই মাই ওয়েবসাইট কথাটা চলে আসবে ঠিক এই জায়গাটায়, ঠিক আছে? তাহলে আমরা এই এই একটা ডিভ বানালাম, চলো এই ডিভটাকে আমরা একটা সিএসএস অ্যাপ্লাই করি। তাহলে এই এখানে আমরা এটা একটু কেটে দিই, নাহলে এরর আসবে। দেখো এই যে কোডটুকু লিখলাম এটা আমাদের প্রিভিউতে এরকমটা আসছে, তাই না? তাহলে এইটা আমরা এই পাশে রাখি, প্রিভিউতে এটা আসছে। তাহলে এটা সিএসএস যদি আমরা প্রথম এই পার্টটুকু সিএসএস যদি করি, তাহলে চলো দেখি সিএসএসটা করি, এই পাশে সিএসএস রাখলে ভালো হবে। সিএসএস এর ভিতরে যেহেতু এটা একটা ক্লাস, হেডার কথাটা নিয়ে আমি ডট সাইন দিয়ে হেডার কথাটা নিলাম। হেডারের ভিতরে প্রথম আমি কি করব, যেটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া ছিল, দেখো এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করি। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কি করব, যে বিএস লিখে GROUND ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে এটা একটা অ্যাশ কালার টাইপের, F1 দেখো এখানে কালারটা কেন চলে এসছে, তাই না? এবার হচ্ছে আমরা টেক্সট অ্যালাইন এটাকে সেন্টারে নিতে হবে, যেহেতু দেখো এটা সেন্টার পজিশনে আসে, তাই না? তাহলে আমাদের টেক্সট অ্যালাইন কি করতে হবে, এটা দেখে দেখে তোমার বুঝতে হবে যে কি চাচ্ছে। এতদিন যাবত হচ্ছে তুমি সিএসএস দেখেছো, সিএসএস পড়াশোনা করেছো, এবার সিএসএস এর কাজগুলো দেখো কিভাবে তোমার মাথায় অটোমেটিক্যালি চলে আসবে। কিভাবে আসবে খালি একটু দেখবা, যে এইটা মনে করো তোমাকে আমি দিয়েছি যে তুমি এইরকম একটা ওয়েবসাইট বানাও। এবার ফার্স্টে কি চিন্তা হবে, যে এইটা যেহেতু একটা ডিভ, তাহলে আমি ডিভ বানাইছি, বানানো হয়ে গেছে, এই যে ডিভ। তাহলে ডিভ তো বানানো হয়ে গেল, ডিভের ভিতরে কি আছে, ডিভের ভিতরে টেক্সট আছে, এই যে হেডার, এই হেডার একটা আছে, আর একটা কি দেওয়া আছে, একটা নিচে একটা টেক্সট দেওয়া আছে। এই টেক্সটটা এখানে চাইলে আমরা অ্যাড করে দিই। টেক্সটটাকে অ্যাড করার জন্য কি দিয়ে অ্যাড করে, আমরা এইচটিএমএল জেনেছি, এইচটিএমএল ভিতরে টেক্সটটাকে অ্যাড করার জন্য পি নামে একটা ট্যাগ আছে, সেটাকে ব্যবহার করতে হয়, সেটা আমরা জানি। তাহলে এই জায়গাটা আমরা টেক্সট অ্যাড করে দিলাম, যেহেতু এখানে অটোমেটিক সাজেস্ট করেছে টেক্সটটা, আমি এখানে অ্যাড করে দিলাম উইথ এ ফ্লেক্সিবল লেআউট। তাহলে আমরা স্ট্রাকচার তৈরি করবো আগে, আমরা সিএসএসটাকে একটু ভুলে যাই আপাতত। আগে আমরা সিএসএস ভুলে যাই, আগে আমরা এইচটিএমএল টুকু দিয়ে আগে স্ট্রাকচার তৈরি করবো। মাথায় রাখবা, একটা ওয়েবসাইট তৈরি করার আগে আগে গঠন, তারপরে তার স্টাইল বা তার তার ভিতরে যত কালার কম্বিনেশন পরে। এখন তোমার প্রথম কাজ থাকছে একটা ওয়েবসাইটে, মনে করো এইটা তোমাকে আমি ডিজাইন করতে হোমওয়ার্ক দিয়েছি। তোমার প্রথম কাজ হচ্ছে এটা ডিভ বানানো, একটা বক্স, সেই বক্সটা এইচটিএমএল দিয়ে বানাতে হবে, বানালাম। এটা স্ট্রাকচারের প্রথম স্টেপ। এবং এই স্ট্রাকচারের ভিতরে এই ভিতরে কি কি থাকছে, মানে কয় তালা থাকছে। মনে করো এখানে 2 তালা বাড়ি হবে, তো আমার এই 2 তালা বাড়ি, এটা হচ্ছে প্রথম তালা, এটা দ্বিতীয় তালা।
তাই না? তাহলে এই জন্য আমরা প্রথম যে তালাটা বানালাম এই যে, এবং দ্বিতীয় তালাটা হচ্ছে এইটা। তাহলে আমাদের প্রিভিউতে কি আছে? প্রিভিউটা হচ্ছে, দেখি আগে স্ট্রাকচারটা এসেছে কিনা। দেখো স্ট্রাকচারটা এসছে এই যে মাই ওয়েবসাইট, সেটা হচ্ছে এই যে হেডার, এবং নিচে হচ্ছে কন্টেন্ট, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে? তার মানে আমাদের কিন্তু স্ট্রাকচার রেডি হয়ে গেছে। এবার কি করতে হবে, যে এখানে ব্যাকগ্রাউন্ড, এই টেক্সটটাকে মাঝখানে নিয়ে আসা, এই টেক্সটটাকে ছোট করা, এবং এই টেক্সটের ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা। এইটাই হচ্ছে আমার স্টাইলের কাজ। ঠিক আছে? বুঝতে পারছো তো? জি। আচ্ছা, এইবার হচ্ছে কি করব, এখানে হেডারের ভিতরে আমরা সিএসএস অ্যাপ্লাই করব। হেডারে সিএসএস অ্যাপ্লাই করে আমরা ফার্স্ট যে বক্সটা কাজ করছি আমরা মানে ওইটারই সিএসএসটা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করছি। তাহলে সিএসএসটা একবারে দেখা হয়ে যাবে। নাহলে আগে স্ট্রাকচার তৈরি করে সিএসএস করতে গেলে বোরিং লাগবে ক্লাসটা। দেখো তারপর আমরা কি করলাম, যেহেতু এটা একটা ক্লাস, সেহেতু আমাদের ডট ডেফিনেটলি ইউজ করতেই হবে। HEADER হেডার কথাটাকে ব্লক দিয়ে ওপেন করলাম, এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে হচ্ছে এটা রাখলাম। দেখো আমাদের ফার্স্টে হচ্ছে কি হলো, এটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো। আমাদের দ্বিতীয় কাজটা যেটা থাকছে সেটা আমরা কি, যেখানে টেক্সটটাকে মাঝখানে নিয়ে যাওয়া। তো আমরা জানি কি বলতো, টেক্সটটাকে মাঝখানে নিয়ে যাওয়ার জন্য কি এড করতে হয়? লাইন টেক্সট লাইন কি এড করতে হয়? সেন্টার। সেন্টার, ভেরি গুড। টেক্সট লাইন, CENTER, টেক্সট এটা লাইন লিখতে সেন্টার। লিখতে পুরো মুখস্থ হয়ে গেছে। এই তো লিখতে লিখতে মুখস্থ হয়ে গেছে। শুধু এই একটা জিনিস মুখস্থ হবে না, এরকম তোমার মাল্টিপল যে জিনিসগুলো আছে, ফন্ট দিয়ে শুরু করে টেক্সট লাইন থেকে পার্সোনাল যাই হোক, সব কটাই ওখানে মুখস্থ হয়ে দুইটা যাবে। কোলন হয়ে গেছে। হুম। দুইটা কোলন হয়ে গেছে সেন্টারের পরে। হ্যাঁ, দুটা গুলো নেক্সট, এটা অসুবিধা না, কিন্তু দেওয়া উচিত না। তারপরে দেখো টেক্সট লাইন সেন্টার হয়ে গেল। তোমার এবার প্যাডিং। প্যাডিং দিতে হবে, রাইট। এই দেখো তোমার কিন্তু অলরেডি মাথায় চলে আসতেছে। তোমার কিন্তু এইগুলো কিন্তু তুমি মানে বসে বসে যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ কিন্তু মুখস্থ করে নাই, তাই না? তুমি হচ্ছে এটা মানে কাজ করতে করতে ব্রেনের ভিতরে অটোমেটিকলি চলে আসছে। এবার তুমি তোমার মতো করে জাস্ট ওয়েবসাইট দেখবা, আর অটোমেটিক দেখবে মাথায় তোমার ওটা কল হয়ে গেছে। তো প্যাডিং কতটুকু লাগবে সেটা তুমি তোমার মতো আন্দাজ করে দিলা, যে দেখা গেল প্যাডিং আমি দিচ্ছি 30 পিক্সেল, সাপোজ আমি জানি না কতটুকু এখানে লাগবে, 30 পিক্সেল দিলাম, দেখছি বেশি হয়ে যাচ্ছে, 20 তাহলে আমি এটা পিক্সেল কমাতে দেন। পারবো। 20 পিক্সেল দিলে কমাতে পারবো। এবার তুমি চাইলে হচ্ছে এখানে ইন্সপেক্ট করতে পারো, যে ইন্সপেক্ট করে হচ্ছে এইটাকে তুমি সম্পূর্ণ জায়গাটাকে প্রথমে ক্লিক করলা, এই যে ক্লিক করে হচ্ছে কোথায় তোমার সে প্যাডিংটা রয়েছে, এই যে প্যাডিং, তুমি চাইলে এখান থেকে যে কমাতে পারবা। এই যে কমিয়ে কমিয়ে দেখতে পাচ্ছ যে লাইভ যে কতটুকু আমার দরকার। তাহলে 20 পিক্সেল আমার মনে হচ্ছে যে পারফেক্ট। তাহলে ঠিক আছে, আমি তাহলে এখানে 30-এর পরিবর্তে 20 করে দিলাম। ডান, আমাদের এই জায়গার কাজটা অনেক অংশে কমপ্লিট। আমি চাইলে হচ্ছে এখানে আহ, এই লেখাটা বড় করতে পারি। বলো এর সিএসএসটা কি? আমি তোমাকে এখন কিছু কোশ্চেন এইভাবেই করব। ফন্ট সাইজ। ফন্ট সাইজ। ফন্ট সাইজ, সাপোজ এখানে 20 পিক্সেল দিয়ে দিই। 20 পিক্সেল এতটুকু আসছে। হুম, ঠিক আছে। তাহলে আমরা ফন্ট সাইজ 20 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে আমাদের এখানে কাজ শেষ। তাহলে আমাদের প্রথম যে কাজটা দেখো, প্রথম আমাদের যে রিকোয়ারমেন্ট, এটা কিন্তু আমাদের ফিল আপ হয়ে গিয়েছে। এবার হচ্ছে তুমি চাইলে কিন্তু আমি যদি চাই যে এই লেখাটার স্টাইল পরিবর্তন করব, তাহলে বলো তো কি আসে? মানে আমি একটু অন্য অন্য স্টাইল লিখবো, আমি ওই কথাটাকে মেনশন করিনি, কিন্তু ওই কথাটা তোমাকে আমি ইনডিরেক্টলি জিজ্ঞাসা করছি কোশ্চেন হিসেবে। টেক্সট বলো। ডেকোরেশন। না 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 না, এটা ওই যে মানে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি, রাইট। ফন্ট ফ্যামিলি দিয়ে আমি চাইলে লেখাটাকে আমি আমার মতো করে মানে অন্য স্টাইলে নিয়ে যেতে পারি, তাই না? তাহলে আমরা আপাতত ফন্ট ফ্যামিলি আর ইউজ করছি, জাস্ট তোমাকে কোশ্চেন করলাম এটাকে। আমাদের প্রথম ধাপের কাজ শেষ। এবার দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। দ্বিতীয় ধাপটা আমাদের ডাব্লিউ3 স্কুলের যেটা নেভিগেশন মেনু, এটা এইভাবে করেছে। এইভাবে তো অলরেডি তুমি একটা করেছো, লাইক এইটা যদি ডুপ্লিকেট করলে হচ্ছে নেভিগেশন মেনুটা এই জায়গাটা বসাতে পারবা। হ্যাঁ, তো আমরা একটু কমপ্লেক্স করে দেখি। সেটা হচ্ছে, ধরো হচ্ছে সাপোজ আমাদের প্রিভিউ হচ্ছে কোথায়, এই যে মনে করো যে এইখানে তুমি নেভিগেশনটাকে এই ব্লকের ভিতরে নিতে পারবা, এই ব্লকটার ভিতরে, এখানে নেভিগেশন নাম দিয়ে। তাহলে আমরা এটা নেভিগেশন নাম না দিয়ে আমরা সেকেন্ড যে পার্টটা আমরা করছি, সেটা হচ্ছে আমরা এইভাবে দেখাবো। হুম। তো এইভাবে দেখানো কাইন্ড অফ সেম, কিন্তু আমরা কি করছি, ভেতরে 3টা লিঙ্ক অ্যাড করছি। হুম। 3টা লিঙ্ক মানে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এ ধরনের কিছু জিনিসপত্রগুলো। তাহলে আমরা এইটা আরেকটা ডিভের ভিতর নিচ্ছি। চলো
আমরা পরবর্তীতে সাজাবো, কিন্তু আমরা আগে এক একটা ডিভ নিয়ে এক একটা মানে কি বলে পিলার গাঁথি। চলো এবার হচ্ছে এখানে নেভিগেশন বার ইউজ করব। তো নেভিগেশন বারে আমি তো তোমাকে প্রথমে কিছু থিওরিটিক্যাল কথা বলেছিলাম যে নেভিগেশন বার নিয়ে কিছু বলেছিলাম। বলো তো আমি কি বলেছিলাম নেভিগেশন বার আসলে প্রয়োজনটা কেন? নেভিগেশন বাদ দিলে আমরা বিভিন্ন পেজে যেতে পারি। বিভিন্ন পেজে যেতে পারে যেন তোমার ব্যবহারকারীরা সহজে বিভিন্ন পেজে যেতে নেভিগেট পারি। করতে পারে। হ্যাঁ। নেভিগেশন মানে নেভিগেট করা, মানে তাকে সেই দিকে পথ দেখানো। যে তুমি নর্মালি এই এক দিকে পেজ যাও। দেখে তো তার ভালোই লাগবে না, কিন্তু সেও এক পেজের মধ্যে কিছুই পাবে না। পাবে না, হ্যাঁ, আমি চাইলে অন্য পেজে তাকে দেখাতে পারি। ওয়েল, তাহলে আমরা এই জায়গাটায় আরেকটা ডিভ তৈরি করব। ডিভটা নাম দিচ্ছি হচ্ছে মনে করে NAVI নেভিগেশন নাম দিলাম। তো নেভিগেশন নাম এখানে আমি শর্টকাট ইউজ করেছি। দেখো শর্টকাটটা হচ্ছে আমি এখানে ২ ভাবে করতে পারি। আমি প্রথমে ডিভ নিতে পারি। ডিভ নিয়ে ডিভটাকে হচ্ছে স্টার্ট করে ক্লোজ করে হচ্ছে এভাবে নিয়ে তারপরে কি করতে পারি, এখানে ক্লাস এড করলে আমাদের এখানে কাজটা কিন্তু একটু লেন্দি হচ্ছে। তো এইটার শর্টকাটটা হচ্ছে যে ডিরেক্টলি তুমি যদি এখানে ডট সাইন দিয়ে যদি লেখো NAVI GATI1 দিয়ে যখন তুমি এটা ট্যাব প্রেস করবে তখন এটাকে অলরেডি তোমার ডিভ এর ভিতরে ক্লাস এড ট্যাব করে প্রেস দিবে। করবো না ইন্টার? ট্যাব, ওকে। বুঝতে পেরেছো? জি। আচ্ছা, তাহলে এই জায়গাটার ভিতরে আমরা কি আছে আগে আমরা স্ট্রাকচার তৈরি করব। চলো, এইটা তো যেহেতু নেভিগেশন, তাই না? আমরা তো বুঝতে পারছি যে এই যে এই বক্সটাকে বলছি নেভিগেশন। তাহলে এই বক্সটা যদি নেভিগেশন হয় তাহলে এই বক্সের ভিতরে থাকা প্রত্যেকটা জিনিস আমরা হচ্ছে এখানে আহ, কি আছে লিংক। তো লিংক আমরা কিভাবে অ্যাড করি বলো তো HTML এ? লিংক ওটা হচ্ছে আমরা হার্ফ দিয়ে করি। AHREF দিয়ে আমরা করি, মানে এ ট্যাগ দিয়ে। রাইট, তোমার মনে আছে? তাহলে এই জায়গাটায় আমরা কি করব, AHREF বা AHREF এর ভিতর কি করব, আমরা আপাতত এখানে কোনো লিংক রাখছি না, একটা হ্যাশ দিয়ে রাখি। এবং এই জায়গাটা কি করব, হোম একটা নিলাম। আগে স্ট্রাকচার তৈরি করছি, দেখো এখানে আমাদের হোম কথাটা আসছে। ভিতরে কি আছে ডিজাইন, এখানে বর্ডার, দেখো কি কি আসে সমস্যা আমরা পরে ফিক্স করবো একটা করে। আমরা আরেকটা এই ট্যাগ নিচ্ছি। এটা আমরা হচ্ছে হোমের পরে এটা কি দেব, মনে করে অ্যাবাউট কথা নিলাম। দেখো অ্যাবাউট কথাটা এখানে পরপর চলে আসলো। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট মি বা কন্ট্যাক্ট, এই তিনটা এখানে চলে আসলো। তাহলে আমাদের এখানে আহ, বিষয়গুলো কি হচ্ছে যে নেভিগেশনের ভিতরে আমরা এই ব্লকটাকে বানিয়ে ফেললাম। তাহলে আমাদের এখানে ব্লক বানানো শেষ, স্ট্রাকচার বানানো শেষ। এই যে এবার এটাকে এই শেপে নিয়ে আসবো। এবার কি করতে হবে, CSS। তাহলে চলো CSS এর ভিতরে এক একটা করে অ্যাড করি। এখানে প্রথম যে ক্লাসটা আছে নেভিগেশন, এটাকে কপি করব। এটা যেহেতু একটা ক্লাস, ডট দিয়ে ক্লাসটাকে এখানে অ্যাড করে নিলাম। দেখো ফার্স্টে হচ্ছে এখানে যদি কোনো ওভারফ্লো হিডেনটা করে নিলে ভালো হয়। যদি এক্সট্রা ভাবে যদি মানে ডিপ থেকে বেরিয়ে যদি বেরিয়ে যায় সেক্ষেত্রে ওভারফ্লো হিডেন করে দিই। তা আমরা আপাতত ওভারফ্লো হিডেনটা দরকার নেই। আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিই প্রথমে একটা, যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড কালার লাগবে এখানে। তা আমাদের যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড কালার নেই, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করি। ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে #333, মানে কালো কালার। দেখো অলরেডি কিন্তু কালো হয়ে গিয়েছে, তাই না? আর লেখা কিন্তু ভিতরে আছে, কিন্তু আমরা দেখতে পারবো না, কারণ হচ্ছে গিয়ে এটা অনেকটাই আমরা সাদা যখন হোয়াইট করে দেবো তখন তখন বুঝতে পারবো। আমাদের প্রথম দেখো আমরা কিন্তু নেভিগেশনে কালার দিয়েছি, তার মানে কি আমার এইখানে এই নেভিগেশনের মধ্যে যা থাকবে সব সব মানে ব্ল্যাক হয়ে যাবে। হ্যাঁ, এইবার আমরা কি করব, এই কালার দিব। নেভিগেশনের পরে এই এ ট্যাগকে হচ্ছে কাজ করব। নেভিগেশনের পরে যে নেভিগেশনের পরে যদি এ ট্যাগ থাকে, সে একটা থাকুক, 10টা থাকুক, 50টা থাকুক, সব কয়টা ও যে স্টাইল দিব সেটাই স্টাইলই ও দেখাবে। তাহলে আমরা নেভিগেশন কথাটাকে আমরা আমরা এই জিনিসগুলো আগে জেনেছি। দেখো আমরা এই জিনিসগুলো আগে জেনেছি যে আমরা যখন প্যারেন্ট ক্লাসটাকে ধরবো, এই প্যারেন্ট ক্লাসটাকে ধরে প্যারেন্ট ক্লাসটাকে ধরে তার চাইল্ডটাকে যখন আমরা এখানে আবার লিখবো যে এ ট্যাগ, তার মানে কি হচ্ছে আমি কিন্তু স্পেসিফিক করে দিলাম যে নেভিগেশনের ভিতরে থাকা এ ট্যাগের ভিতরে আমরা CSS অ্যাপ্লাই করছি, তাই না? এরকম ভাবে আমরা শিখেছিলেন আগে জি। যে নেভিগেশনের এ ট্যাগ কি, সেখানে এই এ ট্যাগ একটা থাকুক, এখানে তিনটা আছে, একটা থাকুক, তিনটা থাকুক, 10টা থাকুক,
ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা না। এই এ ট্যাগকে আমি এবার প্রথমে কি করব, একটা কালার অ্যাড করব, যেহেতু এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না কোনো কিছু, তাই না? তাহলে এখানে কালার দিলাম হচ্ছে হ্যাশ এফ এফ এফ। তাহলে এখানে কিন্তু এখানে হোয়াইট হয়ে গেল। ঠিক আছে, এবার একটা একটা করে প্রবলেম সলভ করব। দেখুন এখানে অনেক প্রবলেম আছে, এখানে আন্ডারলাইন আছে, তারপরে এখানে বেশ কিছু প্রবলেম আছে, সেটা তুমি হচ্ছে আমাকে বলবা কিভাবে সলভ করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আহ, মনে করো যে উম, এই জায়গাটার আমাদের স্যাম্পল ডিজাইনে কি বলছে, এই যে যে ভিতরে একটু জায়গা আছে, ভিতরে সুন্দর মানে উপরে নিচে ডানে বামে একটু সুন্দর জায়গা আছে, আমিও চাচ্ছি এখানে জিনিসটা অ্যাড করতে। বলো তো কি করতে হবে এখানে? প্যাডিং। প্যাডিং। তো আমরা প্যাডিং মনে করো এখানে ডানে বামে উপরে নিচে সেভাবে চিন্তা করে DDING প্যাডিং করব হচ্ছে ধরো উপরে নিচে 14 পিক্সেল, উপরে নিচে আমি 14 পিক্সেল, এবং ডানে বামে সরাবো হচ্ছে 16 পিক্সেল, বা সেম রাখি, সমস্যা নেই, ওটা 15 রাখি, ওটা 15 রাখি। এটা এরর আসছে, আমি আগের ইসে এটা ক্লোজিং টানিনি, সেমিকোলন দেইনি। আচ্ছা, প্যাডিং 14 পিক্সেল, প্যাডিং কাজ করছে না মনে হচ্ছে। প্যাডিং কাজ করেছে, হ্যাঁ, এটা হচ্ছে এইটার ভিতরে কাজ করেছে। এটা আমরা উপরেরটায় আমরা যদি প্যাডিং ইউজ করি, এটা দ্বারা তো একটু আমি একটা জিনিস দেখবো, ওভারফ্লো হিডেন দিয়ে না, ওভারফ্লো হিডেনে কাজ হবে না, এইখানে প্যাডিং ইউজ করব। প্যাডিং ইউজ করব হচ্ছে সব দিক থেকে 10 পিক্সেল। আর একটু বাড়িয়ে দিই। ঠিক আছে, দেখো আমরা ফার্স্টে করেছি কি যে এই যে যে গোটা ডিপটাকে, এই গোটা ডিপটাকে ভিতরকে আমরা ভিতরে একটা প্যাডিং দিয়েছি। ঠিক আছে, আর এই যে যে এর ভিতরে যে প্যাডিংটা ইউজ করলাম, এটা কোথায় কাজ করেছে বলো তো? আমরা যদি একটু কেটে দিই, এটা কেটে দিলে বুঝতে পারবো। দেখো এটা কিন্তু গায়ে গায়ে লেগে আছে। আমরা কি করেছি, এই জায়গাটার মাঝখানে এবং এইখানে যতগুলো এ ট্যাগ আছে, তার মানে হোমের পরে অ্যাবাউট, অ্যাবাউটের পরে কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের পর যদি পোর্টফোলিও আরও থাকে, কোনো সমস্যা নেই। এর মানে নেভিগেশনের পরে যে কটা এ আছে তার পাশে আমি চাচ্ছি একটা প্যাডিং ইউজ করতে। তাহলে এখানে প্যাডিং লিখি, PADDING। এই প্যাডিংটা শুধুমাত্র টেক্সটের ভিতরে কাজ করবে, টেক্সটের পাশে। তাহলে আমরা টেক্সটের ধরো প্রথম যে ভ্যালুটা 0 রাখলাম, আর পরেরটা রাখলো 20 পিক্সেল। এর মানে বুঝো? আমি কিন্তু আগে দেখিয়েছি এগুলা। জি। প্রথমটা বলো তো কোন কোন দুইটাকে নিয়ে কাজ করে? ওটা হচ্ছে বা ওই যে উপরে নিচে। উপরে নিচে। আর এটা হচ্ছে ডানে বামে কাজ ডানে করে। বামে। তা আমি উপরে নিচে চাচ্ছি না, উপরে নিচে যদি 20 পিক্সেল দেই, ওইরকম ভাবে মানে কাজ করবে না, কারণ মেইন প্যাডিং আমি এখানেই দিয়েছি, মানে মেইন বক্সে দিয়েছি। হ্যাঁ, তো এইখানের উপরে নিচে দরকার নেই, আমার লাগবে হচ্ছে এই মাঝখানে গ্যাপ সৃষ্টি করা। হ্যাঁ, তো এই জায়গাটার জন্য আমরা হচ্ছে 0 পিক্সেল দিয়েছি এবং ডানে বামে জাস্ট সরিয়ে দিয়েছি। তাহলে আমাদের আরেকটা প্রবলেম সলভ হয়ে গেল। এখন অনেক সময় এই যে একটা প্রবলেম হয় যে এই জায়গাটায় যে লিঙ্কগুলা তোমার পাশাপাশি থাকে না, পাশাপাশি থাকে না, তখন কি করি, ফ্লুয়েড লেফট ইউজ করি, তাই না? আমরা ফ্লুয়েড লেফট জেনেছি না, জি। FLOAT, ফ্লুয়েড হচ্ছে লেফট, লেফট করে দিই। তো লেফট, ফ্লুয়েড লেফট করলে ওভারফ্লো দেওয়া লাগবে। দেখো, যদি তুমি ফ্লুয়েড লেফটটাকে ইউজ করো, সেক্ষেত্রে ওভারফ্লো, দেখো ওভারফ্লোটা তখনই ইউজ হয় যখন হচ্ছে তোমার লেখা তোমার ওই জায়গা থেকে সরে যায়। হুম, ওভারফ্লো হয়ে যায়, ওভারফ্লো মানে ওভারফ্লো হয়ে গেলে তখন কি হয় যে ওই জায়গা থেকে সরে যায়, সরে গেলে তখন হচ্ছে ওভারফ্লো হিডেন করে দিলে আমাদের আর ওইটা দেখা যাবে না, ওটা পুরো ইজি ওয়ে চলে। কি হয়েছে? তাতে কি হয়েছে? আচ্ছা, আচ্ছা দেখো, এখানে ওভারফ্লো হিডেন করে দিব। তার মানে যখন আমার ফ্লুয়েড লেফটটাকে, এই জিনিসটা যদি আমাদের, দেখো আমার আমার এখানে ওভারফ্লোটা তখন ইউজ হবে যখন হচ্ছে এখানের যে লিঙ্কগুলা, এই লিঙ্কগুলো যদি পরপর আসে, ধরো এইটার পরে নিচে আসছে অ্যাবাউট, এই অ্যাবাউটের নিচে আসছে কন্ট্যাক্ট, তো তখন কি করতে হবে আমাদের, ফ্লুয়েড লেফট করে দিতে হয়। তো ফ্লুয়েড লেফট করে দিলে তখনই ও ডানে একটার পরে একটা, একটার পরে একটা শো করে। আর একটার পরে একটা শো করাতে গেলে তখন দেখা যাচ্ছে যে তোমার এই লেখাটা ওভারফ্লো হয়ে যাবে, তখন তুমি মেইন বক্সে ওভারফ্লো হিডেনটাকে ইউজ করে দিবা। বুঝছো?
তো এই জায়গাটায় আমরা দুইভাবে করতে পারি, যে আমরা যদি ওভারফ্লো এখানে লেফটটাকে কেটে দিয়ে যদি করতে পারি, অথবা হচ্ছে ওভারফ্লোটাকে এখানে কেটে দিতে হবে। তাহলে এই যে আমরা এইখানের কাজটা করেছি হচ্ছে মূলত এই প্যাডিংটাকে দ্বারা। দেখো এইখানে যদি আমি একটু এই জায়গাটা একটু একটু জড়তা মনে হতে পারে। দেখো আমি যদি এখানে ফ্লুয়েড লেফট করে দিই, ফ্লুয়েড লেফট করে দিলাম, আর ওভারফ্লো পেরিয়েন্ট করে দিলাম। দেখো তোমার এখানে ফ্লুয়েড লেফট করে দিলে এখান থেকে হারাই যাচ্ছে মূলত। ফ্লুয়েড লেফট করে দিলে এখানে মূলত হারাই যাচ্ছে। তখন ওভারফ্লো হিডেন করে দিয়ে যেন ও কোথা থেকে বেরোতে না পারে, ওর জায়গা থেকে বেরোতে না পারে, এই জন্য আমার ওভারফ্লোটা হিডেন করে দিয়েছি। আমার কথা এইটা। হ্যাঁ, তো এই সেম কাজটা আমরা দুইভাবে করতে পারি। সেটা হচ্ছে এখানে প্যাডিং দিয়ে আর এইটা বাদ দিয়ে দিয়ে, তোমার ইচ্ছা। হুম, তুমি দেখবো তোমার কাজটার জন্য তোমার কাজটার জন্য কোনটা অ্যাপ্লিকেবল সেটা তুমি ইউজ করবা, যেটা যেটা তোমার ভালো লাগছে সেটা করবা। হুম, তুমি এই চাইলে এইটাও করতে পারবা, অসুবিধা নেই। হুম, আচ্ছা, ওভারফ্লো হিডেন দিয়ে করে ফেললাম। এবার প্যাডিং তো দিয়ে দিলাম। এবার মনে করো যে এই জায়গার নিচে একটা আন্ডারলাইন আছে, এইটা কিভাবে রিমুভ করতে হয় বলো তো? ওটা হচ্ছে টেক্সট ডিজাইন। না, আরেকটু অনেকটা কাছাকাছি গেছে। টেক্সট ডেকোরেটর। ডেকোরেশন, রাইট, ভেরি গুড। সো টেক্সট ডেকোরেশন কি করব, নান করে দিব। তাহলে এখানে নান হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা আরেকটু কাজ করি। এখানে 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 প্যাডিংটা কেন হারিয়ে গেল? প্যাডিং, আচ্ছা, তাহলে এই জায়গাটায় টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। তারপরে কি করব, এখানে আর কি আছে? এখন যদি চাই যে এই টেক্সটটাকে যদি সেন্টারে ফন্ট রাখতে চাই, সাইজটা একটু সেক্ষেত্রে তো বড় দিন। ফন্ট সাইজটা বড় দিব। তাহলে এই যেহেতু ফন্ট সাইজ এই ট্যাগের ভিতরে করতে হবে, ফন্ট সাইজ দিয়ে দিলাম হচ্ছে 16 পিক্সেল, সরি 16 পিক্সেল। তাও 16 পিক্সেল না, এটা 20 দেওয়া লাগবে। আচ্ছা, দেখো এখানে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট এটা চলে আসছে। এবার মোটামুটি এখানে এখানে মোটামুটি কাজ শেষ হয়ে গিয়েছে। হুম, এখানে মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। তুমি যদি চাও যে ওভারফ্লো হিডেন নিয়ে কাজ করবে না, তাহলে এটা বাদ দিয়ে দিতে পারো, আর এখান থেকে ফ্লুয়েড লেফটটাকে অফ করে দিতে পারো। আমরা সেম কাজটাই কিন্তু এখানে প্যাডিং দিয়ে করেছি এখানে। বুঝা না, বুঝা গেছে? জি, এটা সহজ না নাকি? দুইটাই। আচ্ছা, ঠিক আছে, গুড। তাহলে আমরা এখানে ফন্ট সাইজ বাড়াই দিলাম, নেভিগেশনের কাজ শেষ করে দিলাম। এবার যদি হালকা একটু হোভার ইফেক্ট ইউজ করতে চাই, এটা ডিপেন্ড করে যে ডিজাইনটার উপর। এখন আমি সেম জিনিসটার উপরে যখন কাজ করা হবে, সেম জিনিসটার উপরে আমি হোভার একটা ইফেক্ট দিব। HOVER, হোভার একটা ইফেক্ট ইউজ করব। হোভার ইফেক্টের ভিতরে কি করবো, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে একটা ছাই কালার দিচ্ছি, DDD। যখন এখানে মাউসের কার্সার রাখা হবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালার এইটা প্যাডিং ইউজ করার জন্য হচ্ছে। তাহলে প্যাডিং আমার উপরে নিচেও মারতে হবে। তাহলে এখানে দেখো প্যাডিং দিয়েছি আমরা কত, 20। তাহলে এখানেও 20 করে দিতে হবে। 20 করে দিলাম। যখন হোভার করব তখন এই যে দেখেছো, জি, যেহেতু আমরা এখানে এইখানে প্যাডিংটা কালারটা দিইনি, হচ্ছে ব্ল্যাক দিন, ওই যে হোবারে, নাহলে আর কিছুই বোঝা যাচ্ছে না। হোভারে টেক্সটের কালারটা ব্ল্যাক করে দিব। তাহলে কালার BLACK, ব্ল্যাক। তাহলে আমাদের সুন্দর এটা একটা তৈরি হয়ে এই যাবে। এবার তিনটাই এইটা, হয়েছে, হ্যাঁ তিনটাই হয়েছে এরকম। হ্যাঁ, তিনটাই হয়েছে। তুমি যদি এখানে আরো একটা অ্যাড করো, এবার আর তোমার CSS এ কাজ করতে হবে না। হ্যাঁ, এই যে বুঝা গেছে। জি, তো এইটা গেল হচ্ছে এখানে মেনু। এবার যদি এখানে একটা ট্রানজিশন ইউজ করো, হালকা স্মুথ হোভার হবে, সেটার জন্য মেইন যে প্যারেন্ট, এই হোভারের প্যারেন্ট হচ্ছে এইটা। তাহলে এখানে TRANSI ট্রানজিশন 0.5, 0.5 সেকেন্ড দিয়ে দিলাম, সেট। এই যে একটা স্মুথ বা 0.8 দিয়ে দিচ্ছি, এই যে
এটা স্মুথ হোভার হচ্ছে। তাহলে এইখানে পার্টটুকু শেষ হয়ে গেল। তাহলে এবার আমাদের কন্টেন্টের পার্ট আসে, এইটা একটা বড় পার্ট। তো কন্টেন্টের পার্টে দেখো আমাদের ওয়েবসাইটে কি বলছে, এখানে তিনটা কলাম, একটা কলাম, একটা কলাম, একটা কলাম। এতটুকু তোমরা বুঝতে পেরেছি তাই না? জি। গুড। এবার হচ্ছে আমরা আরেকটা স্ট্রাকচার তৈরি করব। এই স্ট্রাকচারটা হচ্ছে কন্টেন্ট নাম দিলাম কন্টেন্ট। তাহলে আমাদের হচ্ছে একটা ডিভ বানালাম, ডিভের ভিতরে হচ্ছে একটা ক্লাস এড করি, ক্লাসের নাম দিলাম কন্টেন্ট। তাহলে এই কন্টেন্টের ভিতরে আমরা যাবতীয় কাজ করবো। দেখো একটা ডিভের সাথে আর একটা ডিভের কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, এবং আমরা যখন সিএসএস যখন লিখছি তখন সেই ডিভটার নামের সাথে সেই ট্যাগটাকে আমরা জুড়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, আমার কোনোভাবে কনফ্লিক্ট হবে না। হুম, এবার এইখানে যদি কোনো কারণে এ ট্যাগ যদি ব্যবহার করা লাগে, কোনো কারণে যদি এখানে আমি এ ট্যাগ ব্যবহার করি, এবার তুমি যদি এটা এখানে না দাও তখন কিন্তু এখানেও সেম ডিজাইন চলে আসবে। এটা আমি আগেও অনেকবার বলেছি। হুম, তাহলে এখানে আমরা কন্টেন্টে যাচ্ছি। তো কন্টেন্টের ভিতরে আমরা একটা বক্স বানাবো। অলরেডি একটা বক্স নিয়ে কাজ করছি। দেখো এইটা একটা পুরোটাই হচ্ছে একটা বক্স বা একটা রো। হ্যাঁ, এর ভিতরে দেখো একটা বক্স। এই একটা মনে করো এটা একটা বক্স, এটা একটা বক্স, এখানে একটা বক্স। এখানে কয়টা বক্স বলো তো? এখানে তিনটা বক্স। তিনটা বক্সটাকে কি বলা হয়? তিনটা কলাম। জি। একটা কলাম, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। থার্ড কলাম। তাহলে আমরা এই ফার্স্ট কলামটাকে একটা বক্স হিসেবে চিন্তা করব। তাহলে আমরা নামও দিলাম বক্স, ইচ্ছা সমস্যা নেই। এই জায়গাটায় একটা ডিভ নিব, ডিভ, এবং ডিভের ভিতরে একটা ক্লাস দিব, ক্লাসের নাম দিলাম হচ্ছে কি, ধর এটা কলাম বা বক্স যাই হোক, হোয়াট এভার তুমি যেটা মিন করো, COLUMN, কলাম নাম দিলাম, যেহেতু এখানে কলাম নাম লেখা আছে কলাম নিলাম, আপনি বক্সও নিয়ে নিতে পারি। তাহলে এই যে বক্সটা দেখো এখানে কিন্তু তোমার কয়টা বক্স হবে, কয়টা কলাম হবে বলো তো? তিনটা কলাম হবে। তাহলে আমরা এই যে বক্সটার ভিতরে লিখে দিই যে কলাম 1। তাহলে আমাদের ওয়েবসাইটে কলাম 1 নামে হচ্ছে একটা লেখা আসলো, নর্মাল একটা লেখা আসলো। তাহলে এখানে আমরা কয়টা কলাম? তিনটা কলাম। তাহলে তিনটা ডিভ আমরা এখানে কপি পেস্ট করি, এই একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে কলাম 2, এটা কলাম 3। থ্রি। তাহলে এই জায়গাটা 1 2 3 ঠিকই আসলো, কিন্তু ওটা নর্মাল টেক্সটের মতো আসছে। কিন্তু আমরা যেহেতু এটা একটা ডিভের ভিতরে আছে, তার মানে এটাকে নিয়ে আমরা সিএসএস দিয়ে এটাকে বক্স করে ফেলবো জিনিসটাকে। তাহলে কলাম 1, কলাম 2, কলাম 3, এবং প্রত্যেকটা কলামের ক্লাসের নাম সেম থাকছে। হুম, এবং আমরা চাইলে হচ্ছে দেখার সুবিধার্থে আমরা এখানে একটা ইন্টারনাল সিএসএস ইউজ করতে পারি, চাইলে এক্সটার্নালও করতে পারো। আমি হচ্ছে ইনলাইন একটা সিএসএস অ্যাপ্লাই করি, একটা কালার ইউজ করবো এখানে। হ্যাঁ, তো কালার ইউজ করার জন্য এই জায়গাটায় আমি স্টাইল নাম দিচ্ছি। হ্যাঁ, আমি তিনটাকে একসাথে ধরি। এই জায়গাটায় স্টাইল, স্টাইল দিয়ে তিনটাকে একসাথে ধরতে পারবো? পারো তুমি তিনটাকে একসাথে ধরতে? হ্যাঁ, পারবো। ওয়েল, তিনটাকে একসাথে ধরার জন্য অল্টার ক্লিক করে, অল্টার দিয়ে হচ্ছে তিনটাকে একসাথে হচ্ছে আমরা সিলেক্ট করতে পারি। স্টাইল দিলাম, স্টাইলের ভিতরে কি দিব? একটা ব্যাকগ্রাউন্ডের কালার নিচ্ছি আমি, BACKGROUND ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটা আমরা পরে অ্যাড করছি যখন আমাদের মোটামুটি ডিজাইন চলে আসবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার প্রথমটাকে দিচ্ছি হচ্ছে ধরো #AA। তাহলে এইটার পিছনে আরেকটাই পড়বে। আচ্ছা, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের কালার আসছে একটা, এইখানে আর একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিব, পেস্ট করে দিই, এটা পেস্ট করে দিই। এই জায়গাটায় কালার দিচ্ছি BBB। তাহলে BBB-তে আসলো, এটা হচ্ছে ধরো CCC, আরেকটা কালার আসলো। হ্যাঁ, এখানে আমরা তিনটে কালার বানিয়ে ফেললাম। এটা বুঝতে পেরেছো? জি। আচ্ছা, এবার চলো আমরা CSS এর ভিতরে কাজ শুরু করি। তাহলে প্রথমটা হচ্ছে দেখো আমাদের এখানে ফ্লুইডের কাজটা ভালোভাবে বুঝতে পারবা। তাহলে আমরা আমরা হচ্ছে গুড প্র্যাকটিস করার জন্য আমরা একটু কমেন্টিং করব। তো ফার্স্টে থেকে আমি কমেন্টিংটা দেখিয়ে দিই। সিএসএস এ কমেন্ট করে যেভাবে, এভাবে কমেন্ট করে, তাই না? তাহলে এখানে কমেন্টের ভিতরে প্রথমে লিখবা হচ্ছে যে স্টার্ট, স্টার্ট হেডার, এবং হেডারটা শেষ হয়েছে কোথায়? এই জায়গাটায়, তাই না? তোমার যদি নিচে শেষ হয় তাহলে আরো নিচে লিখবা। এখানে এটা ক্লোজ দিব যে ইন্ট হেডার,
বুঝতে সমস্যা আছে? না। এবার আবার এখানে কি করবা, স্টার্ট নেভিগেশন। যখন তুমি অনেক 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 এরকম রো নিয়ে কাজ করবা, অনেক অনেক হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইট লেআউট নিয়ে কাজ করবা, তখন এটাকে আমরা কমেন্টিং করে দেওয়া হচ্ছে গুড প্র্যাকটিস। তো আমরা এটা শেষ করেছি কোথায়, এই জায়গায় শেষ করেছি। তাহলে এখানে এই কথাটা কপি করে এখানে ইন দিয়ে দিচ্ছি, ই এন ডি, ইন্ট, ইন্ট নেভিগেশন। ঠিক আছে, এবার হচ্ছে আমরা কি শুরু করবো বলো তো? কন্টেন্ট বা কলাম। আমরা কন্টেন্ট শুরু করব, এই যে কন্টেন্ট। তাহলে স্টার্ট কন্টেন্ট এবং এর ইনটা পরে টানছি। দেখো এই জায়গাটায় প্রথমে কি দেওয়া আছে, কন্টেন্ট। তাহলে কন্টেন্টটাকে এখানে আমরা নিব, কন্টেন্ট। প্রথমে আমরা কলামে কাজ করি, কলামটাকে ধরলাম, কলামের ভিতরে কাজ করি। প্রথমে এই কলামটাকে দেখো, আমরা কলামগুলো কিন্তু কিভাবে আছে বলতো, একটা পর একটা পর একটা আছে। আমরা চাইছি মেনুর মতো এরকম এইভাবে নিয়ে আসতে। তাহলে কি করতে হবে বলতো? কোথায় প্যাডিং দিতে হবে? না না না, মানে আমি চাচ্ছি যে এটা একটা পর একটা আসবে। আমাদের কিন্তু কলামটা কিন্তু দেখো, এটা কিন্তু মানে পাশাপাশি নেই, পর পর আছে। আমার চাচ্ছি পাশাপাশি নিয়ে আসতে। ফ্লুয়েট কত করে, ফ্লুয়েট মুভ লেফট। করতে হবে। হুম, ফ্লুয়েট লেফট। তাহলে কিন্তু দেখো যে লেফটে চলে আসছে, এই যে লেফটে 1 2 3। হ্যাঁ, এইবার আমি 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 একটা কথা একদম শুরুতে বলেছিলাম যে একটা এই যে রোটাকে, এই রোটার ভেতরে যে প্রত্যেকটা আইটেমকে যদি 100 দিয়ে ভাগ করি, এখানে তিনটা তিনটা কলাম আছে, এই তিনটা কলামকে যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে এটার কতটুকু মাপ আসে 100% থেকে 3 ভাগ করলে 33.33 আসে। তাহলে এখানে আমাদের একটা উইথ দেব, যে ফার্স্ট কলামের উইথ হবে হচ্ছে 33.33%। তাহলে এখানে WIDTH উইথ হবে 33.33%। তো দেখো যে এটা প্রত্যেকটা কলামে 33% করে দিয়ে দিয়েছে। এই যে এটা 33, এটা 33 এবং এটা 33, যার কারণ 33 33 নিয়ে 3 33 100। তাহলে এটা সম্পূর্ণ কিন্তু 100%ই আছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যেখানে তিনটা কলাম তৈরি হয়ে গিয়েছে, তাই না? কারণ তিনটা কলামের জন্য তিনটা আমরা এই ডিভও নিয়েছি, তিনটা, এই একটা ডিভ, একটা ডিভ, একটা ডিভ, এবং তিনটাকে কি করেছি, জাস্ট এই কলাম একটাই সিএসএস, মানে একটাই ক্লাসের নাম, এই একটাই ক্লাসের নাম দিয়ে হচ্ছে যেমনটা আমরা এই যে নেভিগেশনে করেছিলাম, একটা নেভিগেশনে আমরা কি করেছি, কালার ইউজ করেছি, প্যাডিং ইউজ করেছি, সাইজ ইউজ করেছি। এটা কিন্তু যত খুশি তত আমরা এখানে আনতেছি, ওই একটা পর একটা আসতেছে। ঠিক আছে, কিন্তু যদি তুমি এইখানে আরো একটা যদি বাড়াও, সাপোজ ধরো এখানে একটা ক্যালকুলেটর নিয়ে আসতেছি, যদি তুমি এখানে আরো একটা বাড়াও, ধরো চার, 4 নাম্বারটা নিবা, এবার 4 নাম্বার যদি নাও, সেই ক্ষেত্রে কিন্তু 33-এ কাজ হবে না, তখন তখন কিন্তু এটা ভেঙে গেছে। তখন তুমি এখানে আবার ইয়া করবা, ক্যালকুলেটর করবা, যদি ঠিক আছে, তাহলে 100%-এর যদি আমার হয় সম্পূর্ণ উইথ, তাহলে আমার কয়টা কলাম হবে, 4টা। তাহলে 4 দিয়ে ভাগ করবা, দেখো 25 আসে, তাই না? তাহলে এখানে লিখবো কত, 25%, 25। তখন হচ্ছে ও, এই যে দেখো 100%-এ 4 কলাম আসছে। বুঝতে পেরেছো? জি। এবার যদি হয় যে এটা 2 কলাম, তাহলে বলো তো কত হবে এখানে? 2 দিয়ে ভাগ করতে হবে, 50। 2 দিয়ে ভাগ করলে 50 আসবে। তাহলে এই দুইটা মনে করো তোমার কলাম, এবং এখানে যদি দিয়ে দাও যে 50, তাহলে ও দুইটা দেখাবে। এইভাবে তুমি তোমার মতো করে হচ্ছে সাইট বানাবা। হুম, জি। তোমার যতগুলো লাগবে জাস্ট সেটা দিয়ে ক্যালকুলেটরে ভাগ করে দেখবা যে আমার কতটুকু আসবে, ওখানে দেখবা যে ওইরকম ভাবে কলাম তৈরি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের ছিল 3টা কলাম। তাহলে 3টা কলামের জন্য আমরা এটা এক্সট্রাটাকে রিমুভ করে দিচ্ছি, এবং এখানে কত দিব বলো তো? 33.33। হুম, 33.33। তাহলে এখানে 33.33 দেওয়া হয়ে গেল। তাহলে আমাদের এখানে কলামের কাজ শেষ, এই কলামটার কাজ শেষ। এবার হচ্ছে আমরা এখানে রো নিয়ে, এখানে হচ্ছে এই যে রোটা আছে, বা এখানে যে রোটা আছে, এই কন্টেন্ট রো নাম হচ্ছে কন্টেন্ট। তাহলে রোটাকে ধরবো এখানে, কন্টেন্টটাকে এখানে রো, বা হচ্ছে এখানে কি নাম হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টটাকে
হচ্ছে আমরা এখানে মোটামুটি কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেছে। মোটামুটি এখানে কাজ শেষ হয়ে গেছে। খালি হচ্ছে ভিতরে কনটেন্ট এড করতে হবে। মানে হচ্ছে আমরা যদি দেখি যে এখানে যদি যে কলাম, এখানে লেখা, এই জিনিসগুলো তো তুমি সিম্পলি পারবা। তারপর পারো মানে কি আমি দেখিয়ে দিচ্ছি, অবশ্যই দেখিয়ে দিব। এখানে দেখো যে আমরা কি লিখেছি, সিম্পল একটা টেক্সট এড করেছি। তাহলে এখানে কি করতে হবে, যে ভিতরে একটা কিছু কনটেন্টও লিখতে হবে। তাহলে ধরো আমি তো কনটেন্ট এড করে দিই, সমস্যা নেই। যে এইটা হচ্ছে ডিভ, দেখো আগে এইটা হচ্ছে একটা ডিভ। এইটা সেম ভাবে সেই ডিভটাই আমি একটু ভেঙে দেখাচ্ছি। এইটা হচ্ছে ৩ নাম্বারটা। দেখো এই জায়গাটা, এই ডিভের ভিতর তুমি চাইলে হচ্ছে বিভিন্ন ট্যাগ ব্যবহার করতে পারো। তো এইটা দেখো যে একটা হেডিং, তাহলে তুমি দেখো এটা H2 ট্যাগ দিতেই পারো এখানে। H2 ট্যাগ, H2 ট্যাগ দিয়ে দিলে হচ্ছে কলাম 1। এবার এখানে একটা কন্টেন্ট দিলা P ট্যাগ। P ট্যাগের ভিতরে তুমি এখানে কিছু লেখা এড করলো, আর আমি কিছু ডামি টেক্সট, দেখো এই যে কন্টেন্ট চলে এসেছে। এবার তুমি চাইলে এটাকে আরো একটু যদি বড় করে দিই, আমি কপি করি, দেখো এই যে লেখাটা কিন্তু ঠিক এইভাবে আসা শুরু করতেছে। হুম ঠিক সেম ভাবে এই পরের পরের রোতে দেখো আমি কিন্তু আমাদের মেইন মাথা বা প্যারেন্ট প্যারেন্ট কন্টেন্ট কলাম, কি বলে যে ডিফ বা হচ্ছে রোটা হচ্ছে কিন্তু এইটা এখান থেকে শুরু হয়েছে, এই জায়গায় শেষ হয়েছে। এবার তারপরে কি করেছি, ৩ ভাগ করেছি এখানে। এইটা একটা ভাগ করেছি, এইটা একটা ভাগ করেছি, এইটা একটা ভাগ করেছি, এবং এই ভাগের ভিতরে আমরা আলাদা আলাদা ভাবে কি বলে যে H1 ট্যাগ, P ট্যাগ, ইমেজ ট্যাগ, ইচ্ছা এখানে যদি একটা ইমেজ অ্যাড করো, IMG ইমেজ অ্যাড করো। ইমেজের নাম দিলাম হচ্ছে, ধরো আমাদের ইমেজের নামটা কি ছিল, ইমেজ ছিল হচ্ছে কন্টেন্ট ডট পিএইচপি। তাহলে এখানে কন্টেন্ট ডট পিএনজি, এখানে ইমেজটা চলে আসার কথা। আচ্ছা ইমেজটা কোন কোন আসছে, আমি ওটা ওটা আপাতত স্কিপ করছি। দেখো এখানে আমরা সেম জিনিসটা কপি পেস্ট করে এই জায়গাটা নিচ্ছি। দেখো এখানে এটা চলে এসছে, এবং এই সেম জিনিসটাও আমরা এখানে রাখছি। এটাও তো ক্লিয়ার নাকি? ইয়েস বা আচ্ছা এখানে 1 2 3 নাম পরিবর্তন করে দিলাম, আর এখানে যে এক্সট্রা যে কলাম 3 কথাটা ছিল ডিলিট করে দিচ্ছি। 1 2 3 তিনটা এখানে চলে এসছে। আর এখানে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগছে না, আমরা একটু রিমুভ করে দিই এখান থেকে। স্টাইলে যে ইনলাইন সিএসএস ইউজ করেছি, ইনলাইন সিএসএসটাকে আমি কেটে দিচ্ছি। সিম্পল রাখলে সুন্দর লাগছে, এটা কেটে দিচ্ছি। দেখো যে 1 2 3 তিনটা কলাম এখানে কিন্তু চলে আসছে। এবার ইচ্ছা এখানে এটা আমার হচ্ছে ফন্ট সাইজ দিন। ফন্ট সাইজ অ্যাড করব। তো এখানে ফন্ট সাইজ অ্যাড করার আগে হচ্ছে আমরা এটাকে কন্টেন্ট, এই যে কন্টেন্ট নামে যে হচ্ছে আমার ডিফটা বা রোটা আছে, এই কন্টেন্টটাকে প্রথমে পিক করলাম, এবং কন্টেন্টের ভিতরে হচ্ছে আফটার যে সুডো ক্লাসটা আছে, এই সুডো ক্লাসের ভিতরে সুডো ক্লাস ইউজ করলে অবশ্যই প্রথমে কন্টেন্ট লিখতে হয়। হুম প্রথমে কন্টেন্ট দিয়ে দুটো সেমিকোলন দিতেই হয়, মানে সেমিকোলন দিয়ে শুরু করতে শেষ করতে হয়। এটা একটা মুখস্থ জিনিস, তুমি যখন সুডো ক্লাস ইউজ করবা। আফটার বিফোর, আফটারের ক্ষেত্রেও তোমার এখানে কন্টেন্ট দিয়ে এই কথাটা লিখতেই হবে। এইটা কন্টেন্টের ভিতরে তুমি যে লিখো আর না লিখো, এটা এটা বিষয় না, কিন্তু তোমার এখানে আমি লিখছি না, এখানে ফাঁকাই রাখবো। তার জন্য কি করবো, দুইটা হচ্ছে কমা কোটেশন দিয়ে এখানে জাস্ট সেট করে রাখবো, আর কিছু করা লাগবে না এখানে। তারপরে হচ্ছে আমরা ডিসপ্লে, DISPL ডিসপ্লে টেবিল করে দিব। এটা টেবিল আকারে দেখাবে, এটা টেবিল আকারে রাখার জন্য, টেবিল আকারে রাখার জন্য এটা হচ্ছে আমরা ডিসপ্লে টেবিল রাখছি, আর এটা ক্লিয়ার বোথ করে দিচ্ছি। এতটুকু এতটুকু রাখবে ক্লিয়ার এখানে। মত মানে কি? এটা সব দিক থেকে কোনো এক্সট্রা কোনো ইয়া থাকবে না, তোমার যে জায়গা নষ্ট করবে না, ক্লিয়ার ক্লিয়ার থাকবে। মানে হচ্ছে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কোনো, এটা টেবিল মনে করো, এই টেবিলের সাথে কোনো তোমার এখানে আহ, কি বলে মিশে থাকবে না। ঠিক আছে? আচ্ছা এইবার হচ্ছে আমরা মিডিয়া কোয়েরি বা হচ্ছে রেসপন্সিভের কাজ করব। তো দেখো আমরা যখন এই যে ওয়েবসাইটটা, আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়েছে, দেখো এই ওয়েবসাইট তৈরি হয়েছে যখন আমাদের মোটামুটি কাজ শেষ আমাদের এপিসোড, হ্যাঁ। আর একটা ছোট্ট একটা পার্ট আমরা করে ফেলতে পারি, সেটা হচ্ছে ফুটার। ফুটারের জন্য আমরা আর বেশি সময় নষ্ট করবো না, আমরা এই হেডারটাকে কপি করে নিয়ে
আমরা যে কন্টেন্ট পার্টটা আছে এই কন্টেন্ট পার্টটাকে আমরা এখানে পেস্ট করে দিই, এটা ফুটার কথা লিখে দিই, ফুটার। এবং হচ্ছে এই হেডারের যে সিএসএসটাকে কপি করে নিয়ে এখানে এখানে দিব, আগে ওখানে কমেন্ট দেন। আর এখানে ইন কমেন্টটাকে করে দিচ্ছি কন্টেন্টের ইন্ট, আর এখানে কমেন্ট দিব হচ্ছে স্টার্টের ফুটার এবং ইন্ডের সে ফুটার। আর এখানে ফুটার লেখাটাকে সেফটাকে ফুটাতে দিচ্ছি, ফুটারটা এখানে বসায় দিচ্ছি, দ্যাটস ইট। এবং আমি চাচ্ছি না ফুটারের ভিতরে এটা রাখতে, আর এখানে দিয়ে দিই যে ফুটার, সরি, আর ফুটারে H1 ট্যাগ হবে না, ফুটারে আমরা এখানে যেহেতু H1 ট্যাগ বলেছি যে এটা ওয়ান টাইম আসবে, এখানে হচ্ছে আমরা পি ট্যাগ দিয়েও দিতে পারি বা H4 দিয়ে দিতে পারি ফুটার, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা কমপ্লিট। হ্যাঁ, এবার হচ্ছে আমরা রেসপন্সিভ করবো আমাদের শেষ কাজটুকু। তো যখন রেসপন্সিভ হয়েছে কিনা বা প্রবলেমটা কোথায়, এটা তখনই দেখতে পাবো যখন হচ্ছে এটাকে আমরা ছোট মোবাইলে নিয়ে আসবো। দেখো, ছোট মোবাইলে নিয়ে আসার পরেও আমাদের যতটা ভাঙিনি, কারণ হচ্ছে আমরা মোটামুটি আমাদের এখানে ভাঙেনি, কারণ হচ্ছে কি যে এটা ভাঙবে না, কারণ হচ্ছে যে এটা মানে 3 কলামে আছে আর লেখাগুলো অতটা প্রবলেম নেই। তবে আমি যদি চাই যে এইটাকে 1 কলামে দেখাইতে, এটা হতে পারে, ভাঙা বিষয় না, এটা ছোট হয়ে আসছে। কিন্তু আমি চাচ্ছি যে রেসপন্সিভে আসলে কলামটা এটা প্রথমে 1 কলাম একটা রো হিসেবে থাকবে, 100% থাকবে। আমি কিন্তু প্রথমে এই কথাটা বলেছি যে যদি মোবাইলে আসে তখন 100% হবে, আর যদি মোবাইলে কম্পিউটারে যায় তখন 33 হয়ে যাবে, তাই না? তো এই জিনিসটা কিভাবে করে, তাই না? আমি শুরুতে কথা বলেছিলাম না, মনে আছে এগুলো? জি। এটা আচ্ছা, তাহলে আমরা এইটাই করবো, এখানে ভাঙার কিছু না। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা মোবাইলে গেলে হচ্ছে এটাকে একটা দেখবো, তারপরে দেখবো হচ্ছে এর নিচে দেখবো হচ্ছে কলাম 2, আর কলাম 2 এর নিচে দেখবো কলাম 3, এভাবে দেখবো। তাহলে এইটাকে বলা হয় রেসপন্সিভের একটা পার্ট। তো রেসপন্সিভের বিষয়টা সিএসএস এ বলা হয় হচ্ছে মিডিয়া কোয়েরি। কি বলে? মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি, দাঁড়াও, মিডিয়া করে লেখার জন্য সিএসএস এর ভিতরে তুমি দেখবা আজকে একটু ডিফারেন্ট জিনিস লিখছি। সেটা হচ্ছে যে প্রথমে সাইন দিবা, দিয়ে MEDIA মিডিয়া। তো মিডিয়া লেখার পরে স্ক্রিন কথা লিখবা, মুখস্থ, এখানে এই কথাটা মুখস্থ রাখো যে মিডিয়া স্ক্রিন, SCREEN, মিডিয়া স্ক্রিন অ্যান্ড দিয়ে তুমি এখানে ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে এখানে লিখবা যে ম্যাক্স আর মিনিমাম উইথ, ম্যাক্সিমাম উইথ। তো ম্যাক্সিমাম যখন 600 পিক্সেলের কাছে আসবে, আমি তোমাকে বলছি, ম্যাক্সিমাম উইথ যখন 600 পিক্সেলে আসবে, তখন একটা এখানে তোমার সেকেন্ড ব্র্যাকেট বা হচ্ছে এখানে আমরা ব্র্যাকেটের ভিতরে বলবো যে কলাম কি। তো এই জিনিসটা আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো, এখানে 600 পিক্সেল, দেখো এই জায়গা মিডিয়া স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইথ। তো ম্যাক্স উইথ মানে হচ্ছে যে সর্বোচ্চ, আর এটা হচ্ছে মিন উইথ মানে মিনিমাম, মানে সর্বনিম্ন। হ্যাঁ, সর্বনিম্ন এত স্ক্রিনে আসলে আর সর্বোচ্চ এত স্ক্রিনে আসলে। তো ম্যাক্সিমামে আমরা কি কাজ করি যে মিডিয়া স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইথ। তো ম্যাক্স উইথ 600 মানে হচ্ছে আমরা এটাকে ভালোভাবে বোঝার জন্য এখানে ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পরে আমি চলে যাব এখান থেকে। আমার এটা তো মাইক্রোসফট এজ, তুমি যদি সেম জিনিসটা দেখো যে হচ্ছে অন্য ব্রাউজারে, যেমন হতে পারে হচ্ছে এই ব্রাউজারে যদি দেখি, এই ব্রাউজার যদি দেখি গুগল ক্রোম দিয়ে, তাহলে এখান থেকে ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করার পর ঠিক তুমি দেখবা যাবা হচ্ছে এখান থেকে এই যে কর্নারের এই আইকনটাতে, এই আইকনে যাবা, যার পরে দেখবা যে মোবাইলের স্ক্রিন পাবা। এখানে অনেক ডিভাইস আছে, যেমন হচ্ছে আইফোন SE, আইফোন XR, আইফোন 12 প্রো, আইফোন 14 প্রো ম্যাক্স। হ্যাঁ, এই যে ডিভাইসগুলোতে তুমি দেখতে পারবা যে তোমার আইফোন 14 প্রো ম্যাক্সে স্ক্রিনটা হচ্ছে এতটুকু। হুম আমাদের স্ক্রিনে এতটুকু দেখাচ্ছে। তাহলে এতটুকু তুমি এই জায়গাটা দেখবা যে 430 পিক্সেল, যদি আইফোন 14 প্রো ম্যাক্স 430 না,
হ্যাঁ, এখানে হয়তো ভুল বলছি, বাট এটা দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে যে এখানে মোবাইলে যখন যাচ্ছে, মোবাইলে দেখো এটা 430 পিক্সেল, মানে এত ছোট মোবাইল, মানে ছোট স্ক্রিন। আমাদের মোবাইলের থেকে ছোট স্ক্রিন। হুম, আমাদের মোবাইল থেকে ছোট স্ক্রিন মানে হচ্ছে এরকম 400। তাহলে এইটা যখন বাড়বে, এটা যখন এখান থেকে 400-র পরিবর্তে এখানে 500 হয়ে যাবে, এটা এখানে লেখা যাচ্ছে না। তো আমরা এটা এখানে যদি লিখতে চাই, ধরো এখানে এডিটে ক্লিক করব। এডিটে না, এখানে রেসপন্সিভের উপর ক্লিক করবো। দেখো এখানে রেসপন্সিভে ক্লিক করার পর আমি আমার মতো করে ডিভাইসে চেক করতে পারবো। ওখানে তো দেওয়া আছে, সেট করে দেওয়া যে আইফোন 14 প্রো, আইফোন পিক্সেল মোবাইল, স্যামসাং মোবাইল। আমি আমার মতো করে দেখবো, তাহলে রেসপন্সিভে ক্লিক করবো। দেখো আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে এখানে ভিএস কোডের ভিতরে কি লিখেছিলাম, 600 পিক্সেল, তাই না? 600 পিক্সেল যদি হয় তাহলে এখানে 400 পরিবর্তে 600 লিখি। 600 লিখে ইন্টার করলাম। দেখো যখন আমার এই ডিভাইসে আমার স্ক্রিনটা আসবে, বা এই ডিভাইস যখন আমার ওয়েবসাইটটা কেউ দেখতে চাইবে, তখন আমি কি শো করাবো, বুঝছো? যখন আমার এটা বাড়বে, দেখো উপরে কিন্তু বাড়ছে, এইদিকে খেয়াল করো, এটা কিন্তু বাড়ছে, তার মানে কি এটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, বড় স্ক্রিন হচ্ছে। এটা কম্পিউটার চলে গেছে, জি এটা পুরো কম্পিউটার, এটা বড় স্ক্রিন, এটা পুরো ফুল উইথ যে মানে বড় টিভি গুলা, সেটা দেখাচ্ছে এভাবে। কিন্তু এটা যখন নিচে নামছে, এটা ল্যাপটপ, সরি এটা কম্পিউটার স্ক্রিন, ল্যাপটপ স্ক্রিনের পর এখান থেকে নামছে, ল্যাপটপ থেকে এই ট্যাবে চলে আসছে, ট্যাবের পরে আস্তে আস্তে নামছে এই 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 আসা শুরু করছে মোবাইল। এইগুলো মোবাইলে আস্তে আস্তে আসা শুরু করছে। মোবাইলে মূলত 700 থেকে শুরু করে, 700 সামথিং বা 700 সামথিং থেকে মোবাইল আসা শুরু করে। 700 নিচ থেকে সব মোবাইল। 700 সামথিং কত জানো, ওইটার পর থেকে সম্পূর্ণ 764 না কত জানো, হ্যাঁ, এটার পর থেকে মোবাইলে চলে আসে। তাহলে আমরা বুঝলাম যে যখন আমাদের স্ক্রিনের সাইজ 600 পিক্সেল, আমরা আর একটু কম দিয়ে দিলাম, বা 764 দিয়ে দিতে পারো, যখন স্ক্রিন সাইজ ছোট হবে, ম্যাক্সিমাম 600 পিক্সেলে আসবে, তখন কি হবে, আমরা এখানে একটা কাজ করবো যে উইড। আমরা দেখো এখানে একটা উইড দিয়েছিলাম না, কত 33 দিয়েছিলাম। জি কাকে দিয়েছিলাম, কলাম কি? তাহলে এইটাকে যখন মোবাইল আসবে, আমি এইটাকে পুরো সম্পর্ক বদলাই দিব। কিভাবে দিব, এইটাকে মনে করে কপি রাখছি, এখানে পেস্ট করছি, পেস্ট করে ফ্লোরটাকে ডিলিট করে দিচ্ছি, শুধু সম্পর্কটা এখানে বদলে দেব, বদলে দিয়ে বলবো যে তুমি উইড পাবা হয়ে যাও 100%। তাহলে এই জায়গাটা আমরা মিডিয়া স্ক্রিন অ্যান্ড দেওয়ার পরে এটাকে যখন আমরা 100% করে দিলাম, 600 পিক্সেল নিচে আমরা নেমে দেখি এখান থেকে আমাদের এটা তো 728 আছে, এটা যখন নিচে নামবে, নিচে নামলে এটা তো রেসপন্সিভ হয়ে যাওয়ার কথা। রিফ্রেশ করে দেখি। আচ্ছা এটা কেন আসছে না, এটা শুরু হয়েছে শেষ হয়েছে কলাম উইথ 100%। ও আচ্ছা আচ্ছা, আমার এখানে এন্ডের পর স্পেস হবে এখানে, বুঝছো? হয় হবে, স্পেসের জন্যও হবে না। না না, হবে না, এন্ডের পর স্পেসের কারণে এটা হয়নি। তো এটা তো মনে করো যে একটা সামান্য মানে বিষয়। যখন তো জাভাস্ক্রিপ্টে কাজ করো, তখন সেখানে ছোট হাতের লেখা, বড় হাতের লেখা, মানে এখানে যে স্ক্রিনের এসটাকে তুমি বড় হাতে দিবা, হ্যাঁ, তখন ওইটা আর কাজ করবে না। হয়তো হ্যাঁ এখানে যে কাজ করছে। আর যে গিটহাবে ফাইল আপলোড করতে গিয়েও তো আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। অবস্থা খারাপ হয়েছে, হ্যাঁ এটাই। দেখো যে আমি কি করেছি, দেখো সম্পর্কটা বদলে দিয়েছে, কোথায়, 600 পিক্সেলের ওখান থেকে। তো 600 পিক্সেল, দেখো আমাদের কিন্তু এইদিকে তাকাও, 700 পিক্সেল আছে, 748, এখান থেকে কমতেছে কমতেছে কমতেছে, 640, 614, এখনো ঠিকঠাক আছে, দেখো 598, 608। ঠিক যখন 600-তে আসবে, এই দেখো একটা একটা করে হয়ে গেছে। বুঝতে পেরেছো? তুমি যদি এখানে ওকে বলে দাও যে তুমি এখানে 50% করে দেখাও, মোবাইল আসলে এটা 50 করে দেখাচ্ছে, যে এটা 50, 50, 100, তারপরে ভেঙে গেছে, তারপরে আবার 50 শুরু করছে। জি যদি এখানে আমাদের 4টা থাকতো কলাম, তাহলে আর সুন্দর করে এখানে চলে আসতো। রেসপন্সিভটা কি বুঝতে পেরেছো? জি তাহলে মোটামুটি আজকে আমরা এতটুকুই রাখি। কালকে কালকে দেখে তোমাকে নিয়ে আর একদিন বসবো, তোমার এক্সট্রা ক্লাস যেটা আছে ওইটাকে আমি কালকে নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো আচ্ছা কালকে আমি এইটা আর আচ্ছা, আর এই যে প্রজেক্টের উপর কোনো প্রশ্ন আছে? প্রজেক্টের উপরে প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি একটু পরে, আচ্ছা, ঠিক আছে? তারপরে আমার যে প্রশ্নটা ছিল, হ্যাঁ বলো, এবার বলো। বলছি যে শেপ কি ছোট বড় করা যায়? আচ্ছা শেপটা হচ্ছে তোমার এসে যাও, দেখাই দাও।
অবশ্যই করা যায়। কোন প্রজেক্টটা ছিল? সিএসএস বর্ডার রেডিয়াস প্রপার্টি একদম শেষেরটা। এইটা হ্যাঁ, ছোট বড় করা যায়। কিভাবে? বর্ডার রেডিয়াস, হাইট, উইডথ, এটা মূলত হাইট উইডথ দিয়ে করবে। এখন কি মানে ছোট বলতে কেমন ছোট করতে চাচ্ছ? মানে হাইট উইডথ দিয়ে ছোট বড় করে সাধারণত, হ্যাঁ। জি। তো তুমি কি মানে কোন দিকে ছোট করতে চাচ্ছ? মানে চারিদিক দিয়ে ছোট হবে। তাহলে তো হচ্ছে এখানে উইথ হাইট উইথটাকে তুমি যখন ছোট করবা তখন সেম সাইজ দিবা, তখন ওইভাবে ছোট হবে। আর হচ্ছে এখানে চাইলে একটা প্যাডিং দিয়ে দেখতে পারো, যদি প্যাডিং এর কাজ হবে না এখানে। প্যাডিং হচ্ছে হ্যাঁ, প্যাডিং দিয়ে চারিদিক থেকে তুমি ছোট বড় করতে পারবে এই যে। তবে এইটা যেহেতু তুমি এটা উইড দিয়ে দিয়েছো, এই উইডের পর নিচে বেশি নামবে না, হ্যাঁ। তো এখানে তুমি মেইন কাজটা কিন্তু হাইট উইডে করে ফেলেছো। তো হাইট উইডটা দিতে হবে, একটু দাও। আচ্ছা, উইডটাকে অ্যাড করে দিই। উইডটা দিতেই হবে। প্যাডিং এও ছোট করলাম। হ্যাঁ, এবার যাচ্ছে। হাইট উইডটা দিতেই হবে, না হলে আমার এটা শেপে আসবে না। এখানে মূলত প্যাডিং তোমার যতটুকু যায়, বুঝছো, জি। এতটুকুই আসবে এখানে। কিন্তু ওখানে উইড উইড 72 আসছে, এবং এটাকে ছোট করলা। এই যে এখান থেকে এবার উইড ছোট করবা, তারপর সেই অনুযায়ী হাইটটা ছোট করবা। এই যে ছোট হয়ে যাচ্ছে, বুঝেছো? জি। তারপর দেখো তোমার কিন্তু শেপটা কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে, তখন রেডিয়াসটা তখন এখান থেকে আবার একটু বাড়িয়ে দিবা। এটা না, এটা আবার দেখো এইটাকে তখন আর বাড়িয়ে দিবা, তাহলে সেই শেপে আবার চলে আসবে। মানে ছোট করে বানাতে গেলে ছোট করে সেভাবেই তোমার রেডিয়াসটা সেভাবে দিয়ে শুরু করবা। হাইট উইড অবশ্যই দিতে হবে, তারপরে প্যাডিং দিয়ে ওটাকে বড় করবো মূলত। এই যে মূলত এইভাবে প্যাডিং প্যাডিং দিয়ে সামান্য প্যাডিং। হুম, জি। ঠিক আছে। তোমার শেপ এগুলো দেখেছি, এগুলো সব ঠিকই ছিল। তোমাকে হচ্ছে কোশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি। আর তোমাকে কিন্তু কোশ্চেনটা হচ্ছে একটা কোশ্চেন তোমাকে মিস হয়ে গিয়েছে, সেটা হচ্ছে তুমি সুডো ক্লাসটাকে কতটুকু দেখো যায় না। সুডো ক্লাসের তোমাকে আমি কিন্তু হচ্ছে কোশ্চেন করবো কাজে ডিরেক্টলি, হ্যাঁ। আর ছোট এইটার ক্লাস উপরও কোনটায় যে আজকেরটা? আমি তোমাকে লিঙ্ক দিয়েছিলাম। আমি তোমাকে কিন্তু লিঙ্ক দিয়েছিলাম সুডো ক্লাসে। সুডো ক্লাসের লিঙ্কটা তোমাকে পাঠাইছিলাম। দাঁড়াও। আচ্ছা, সুডো ক্লাসের লিঙ্কটা আমি আবার খুঁজে বের করতে হবে। এটা ও, পিসোডো ক্লাস। হুম তো সুডো ক্লাসটা আরেকবার একটু দেখে নিবা। হুম ঠিক সুডো আছে। ক্লাসটা সুডো ক্লাসে তোমার লিঙ্কটা প্রয়োজন আমি আবার বের করে দিচ্ছি। এইটা এখানে এইটা। তো এখান থেকে এখানে কি আপনি এখানে প্রশ্ন এখানে লিখে দেবেন, নামলে ওগুলো আমার অ্যান্সার দিতে হবে, নাকি আপনি যেদিন ক্লাস নেবেন ওদিন এখান থেকে প্রশ্ন ধরবেন? এখানে এখানে আমি তোমাকে কোশ্চেনগুলো আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি ওটা লিখে পাঠিয়ে দিও আমাকে। ওইটা কিন্তু বাংলায় লিখবা, হ্যাঁ। ঠিক আছে। ওকে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি আবার। আর আগামীকালকে হচ্ছে আমি আজকের ক্লাসটার উপরে কোশ্চেন ধরবো নি, হ্যাঁ। ঠিক আছে, আপনি প্রশ্নগুলো একটু দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, কোশ্চেনগুলো আমি একটু পর